আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার কম খরচে সেরা অনলাইন কোর্স। কারণ তোমরা এই কোর্সে 1300+ রেকর্ডেড ভিডিওস পাবে, 300+ চ্যাপ্টার এখানে কভার করা আছে। টোটাল কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে 950+, যেটা ডব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু 100% সিলেবাস কভার করা আছে এই কোর্সের মধ্যে। এবং এখানে আরও যে সমস্ত ফিচার্সগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা ভালো করে যদি ফলো করো, ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এক্সামের জন্য অন্য কিছু আর ফলো করতে হবে না। এখানে আমরা 4টে সাবস্ক্রিপশন মডেলে তোমাদেরকে এনরোলমেন্ট করানো হচ্ছে। তোমরা ডিটেলস যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ভালো করে ফলো করো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো আজকের যে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে যে ক্লাসটি নেওয়া আছে সেটা আমরা শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো ডব্লিউবিসিএস 2022 প্রিলিমস এক্সামকে টার্গেট করে তোমাদের প্রিপারেশনটাকে বেটার করার জন্য একটা রিভিশন ক্লাস আনা হয়েছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস, যেখানে তোমরা 2021 সালের জুন মাস থেকে 2022 সালের মে মাস অবধি টানা এক বছরের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেক মাসের 100টা করে এমসিকিউ থাকবে। তো টোটাল তোমরা কিন্তু এখানে 1200 এমসিকিউ পাবে। তোমরা যদি ভালো করে এই প্রত্যেকটা ক্লাস যদি ফলো করো, তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনের প্রিপারেশনটা কিন্তু খুবই ভালো হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে তোমাদের সাথে যে ক্লাসটি ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 7, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 2021 সালের। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে 1 ডিসেম্বর 2021 থেকে 31 ডিসেম্বর 2021 অবধি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো করে তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো আজকে ফার্স্ট কোশ্চেন জানো কি আছে? দ্য ফাউন্ডেশন স্টোন ফর রানী গ্যাদিনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়াম হ্যাজ বিন লেড ডাউন ইন হুইচ স্টেট রিসেন্টলি? তো কিছুদিন আগেই কোন রাজ্যতে রানী গ্যাদিনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়ামের ভিত স্থাপন করা হলো? সঠিক উত্তরে যাবে অপশন এ, মণিপুর। তো আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ কিছুদিন আগেই মণিপুরে উনি রানী গ্যাদিনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়ামের উনি ভিত স্থাপন করলেন। একটু দেখে নিয়ে ব্যাপারে, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ লেড দি ফাউন্ডেশন ফর রানী গ্যাদিনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়াম ইন মণিপুর। তো কিছুদিন আগেই আমাদের দেশের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ উনি রানী গ্যাদিনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়ামের উনি ভিত স্থাপন করলেন মণিপুরে। ক্লিয়ার? মণিপুরের ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন লাল গণেশন, ক্যাপিটাল হচ্ছে ইম্ফল এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে এন বীরেন সিং। চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে? দ্য ট্রেডিশনাল ফেস্টিভ্যাল বৈঠা বন্দনা ইজ অবজার্ভড বাই হুইচ স্টেট অ্যানুয়ালি? তো একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, সেটির নাম হচ্ছে বৈঠা বন্দনা, এটি কোন রাজ্য দ্বারা প্রতি বছর এটি পালন করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে উড়িষ্যা। তো উড়িষ্যা রাজ্যের একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, সেটির নাম হচ্ছে বৈঠা বন্দনা। এটি প্রতি বছর কিন্তু উড়িষ্যার লোকজন এটাকে সেলিব্রেট করে। তো দেখে নিই ব্যাপারে, দ্য ট্রেডিশনাল ওড়িয়া ফেস্টিভ্যাল বৈঠা বন্দনা ওয়াজ সেলিব্রেটেড থ্রু আউট উড়িষ্যা on November 19, 2021. The festival is commemorated on Kartik Purnima or the full moon day of Kartik month as per Hindu calendar. Boicha Bandhana literally means sanctifying of boats. তো উড়িষ্যার একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, সেটির নাম হচ্ছে বৈঠা বন্দনা। এটি কিন্তু উড়িষ্যাতে এবছর সেলিব্রেট করা হয়েছে নভেম্বর 19, 2021। এটা কিন্তু প্রতি বছর কার্তিক মাসের যে পূর্ণিমা হয় সেদিনে কিন্তু এটি সেলিব্রেট করায় হিন্দু শাস্ত্রের মধ্যে। ক্লিয়ার? তো উড়িষ্যার ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন গণেশী লাল, ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, চিফ মিনিস্টার নাম হচ্ছে নবীন পটনায়ক। চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে? হু হ্যাজ বিন কনফার্ড উইথ 2021 ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর? 2021 সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড দিয়ে বেস্ট অ্যাক্টরের ফিল্ডে কাকে এটি ভূষিত করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, ডেভিড টেন্যান্ট। তো 2021 সালে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর দেওয়া হয়েছে ডেভিড টেন্যান্টকে। তো দেখে নিই ব্যাপারে, বেস্ট অ্যাক্টর ডেভিড টেন্যান্ট ফর দেশ ইউকে, বেস্ট অ্যাক্ট্রেস হ্যালিস স্কিউরিস ফর অ্যাডাল্ট ম্যাটেরিয়ালস ইউকে। তো বেস্ট 2021 ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর পেয়েছে ডেভিড টেন্যান্ট ফর দেশ সিনেমাটির জন্য, এবং বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটি পেয়েছে হ্যালিস স্কিউরিস ফর অ্যাডাল্ট ম্যাটেরিয়ালস। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে? নেম দ্য রিসিপিয়েন্ট অফ 2021 ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তো 2021 সালের ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর যাবে অপশন সি, সেটা হচ্ছে প্রথম।
তো প্রথম হচ্ছে একটা মুম্বাই বেসড সিভিল সোসাইটি অর্গানাইজেশন, তাদেরকে কিন্তু 2021 সালের ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ফর পিস ডিসআর্মামেন্ট এবং ডেভেলপমেন্টের জন্য এটি ওনাদেরকে দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? দেখে নিয়ে এর ব্যাপারে প্রথম মুম্বাই বেসড সিভিল society organization has been conferred with the prestigious Indira Gandhi Prize for Peace, Disarmament and Development for 2021 by Indira Gandhi Memorial Trust. তো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের দ্বারা এবছর প্রথম যেটা হচ্ছে একটা মুম্বাই বেসড সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এই সংস্থাকে 2021 সালের ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, which tennis player has won the 2021 ATP finals? 2021 সালের ATP ফাইনালস কোন টেনিস তারকা জিতেছে? সঠিক উত্তর হবে অপশন এ, আলেকজান্ডার জেভরেভ। 2021 সালের ATP ফাইনালস টুর্নামেন্টে আলেকজান্ডার জেভরেভ ড্যানিয়েল মেন্ডাভেভকে হারিয়ে ATP ফাইনালসটি সে জিতেছে। একটু দেখে নিয়ে ব্যাপারে ইন টেনিস Alexander Zverev of Germany beat world number 2 Daniel Medvedev of Russia 6-4, 6-4 in men's single final to clinch 2021 ATP Finals title on 21st November 2021 held at Turin in Italy. তো ATP ফাইনালসটি খেলা হয়েছিল 2021 সালের 21 নভেম্বর টিউরিন ইটালিতে। তো সেখানে আলেকজান্ডার জেভরেভ জার্মানি থেকে বিলং করে, উনি বিশ্ব নম্বর 2 চ্যাম্পিয়ন ড্যানিয়েল মেডভেডেভকে হারিয়ে রাশিয়ার প্লেয়ার, উনি 6-4, 6 তাকে হারিয়ে কিন্তু সে মেন্স সিঙ্গেল ফাইনাল টাইটেল সে জিতেছে 2021 সালের এটিপি ফাইনালসে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, which is the international day for the elimination of violence against women celebrated? তো একটা আন্তর্জাতিক দিন অবজার্ভ করা হয়, সেটা হচ্ছে এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন। এই দিনটি কবে সেলিব্রেট করা হয় প্রতি বছর? সঠিক উত্তর হবে 25 নভেম্বর। তো 25 নভেম্বর একটা আন্তর্জাতিক দিবস পালন করা হয়, সেটা হচ্ছে এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন। দেখে নিই একটু এর ব্যাপারে, দ্য ইউনাইটেড নেশন ডেজিগনেটেড ইন্টারন্যাশনাল ডে ফর এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন ইজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড অন 25 নভেম্বর। তো ইউনাইটেড নেশনের দ্বারা একটা নির্দিষ্ট দিন পালন করা হয়, একটা ইন্টারন্যাশনাল ডে অবজার্ভ করা হয়, সেটা হচ্ছে এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন। এটি কিন্তু সারা বিশ্ব জুড়ে প্রতি বছর 25 নভেম্বর অবজার্ভ করা হয়। 2021 সালের থিমটা দেখে নাও কি ছিল, অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড এন্ড ভায়োলেন্স এগেনস্ট উমেন নাও। খুব ইম্পর্টেন্ট কিন্তু থিমটা, ভালো করে কিন্তু থিমটা মনে রাখার চেষ্টা করবে। প্রায় সময় কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেনে কিন্তু থিম দিয়ে দেয়, থিমটা কোন কিছুর সাথে রিলেট আছে সেটা কিন্তু কোশ্চেন থাকে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ধরনের কোশ্চেনগুলো যেগুলোতে ডেট মেনশন করা আছে সেগুলো তোমরা কি করবে, একটা কপিতে বা কোনো ডায়েরিতে ডেটটার পাশাপাশি থিমটা লিখবে, দিয়ে ভালো করে তোমরা সেটাকে মনে রাখার চেষ্টা করবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, which team has won সৈয়দ মুশতাক আলী ট্রফি 2021-22 in cricket? তো সৈয়দ মুশতাক আলী ট্রফি সেটা হচ্ছে ক্রিকেটের একটা ট্রফি। তো 2021-22 সৈয়দ মুশতাক আলী ট্রফি কোন টিম জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, তামিলনাড়ু। তো তামিলনাড়ু 2021-22 সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিটি তারা জিতেছে। আপনি দেখে নিয়ে এর ব্যাপারে, ইন ক্রিকেট তামিলনাড়ু হ্যাজ ওন দ্য সৈয়দ মুশতাক আলী ট্রফি ফর 2021-22 বাই ডিফিটিং কর্ণাটকা ইন ফাইনালস বাই 4 উইকেট। তো তামিলনাড়ু 2021-22 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিটা তারা জিতেছে কর্ণাটকা স্টেটকে হারিয়ে 4 উইকেটে। ক্লিয়ার? তামিলনাড়ুর ব্যাপারে দেখে নিই আমরা, গভর্নর হচ্ছেন RN রবি, ক্যাপ্টেন হচ্ছে চেন্নাই এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে MK স্ট্যালিন। চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য 15th trilateral coast guard exercise দোস্তি was held among the Indian coast guard with which countries? তো কিছুদিন আগে 15তম ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজ দোস্তি এটি কোন দেশের সাথে, ভারতের নৌবাহিনীর সাথে আর কোন দেশ এই দোস্তি বলে একটা ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজটি তারা পার্টিসিপেট করেছে বা এইটার মধ্যে তারা অংশগ্রহণ করেছে, কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে মানে তিনটে দেশ, ইন্ডিয়া, মালদ্বীপস এবং শ্রীলঙ্কা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালদ্বীপস এবং শ্রীলঙ্কা। মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া তিনটি দেশ মিলে তারা পার্টিসিপেট করেছে। এটা ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজ, সেটি হচ্ছে দোস্তি। এটা কিন্তু 15তম ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজ ছিল। একটু দেখে নিয়ে তারপরে, দ্য 15th edition of biennial trilateral coast guard exercise dosti between Maldives, India and Sri Lanka was held from 20th November to 24th November in Maldives.
Indian Coast Guard was represented by ICGS Vajra and ICGS Apurva. তো 15তম একটা এডিশন বাইনিয়াল ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজ, সেটির নাম হচ্ছে দোস্তি। 3টি দেশের মধ্যে এটি কন্ডাক্ট করা হয়েছিল, মালদ্বীপস, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। এটি কিন্তু 20 থেকে 24 নভেম্বর অবধি এটি কিন্তু কন্ডাক্ট করা হয়। কোথায়? মালদ্বীপসে। ভারতের তরফ থেকে রিপ্রেজেন্ট করেছিল আইসিজিএস ভাজরা এবং আইসিজিএস অপূর্বা। ক্লিয়ার? তো মালদ্বীপস ব্যাপারে দেখে নিই একটু আমরা। ক্যাপিটাল হচ্ছে মেল, কন্টিনেন্ট হচ্ছে এশিয়া, প্রেসিডেন্টের নাম হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সোলি। শ্রীলঙ্কার ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে শ্রী জওয়ার্ধনে কোটে, প্রেসিডেন্ট হচ্ছেন গোতাবায়া রাজাপাক্সা এবং কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ওয়েন ইজ কনস্টিটিউশন ডে ইজ অবজার্ভড ইন ইন্ডিয়া? তো ভারতে কনস্টিটিউশন ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ 26 নভেম্বর। তো প্রতি বছর ভারতে 26 নভেম্বর কনস্টিটিউশন ডে অবজার্ভ করা হয়। দেখেন একটু এর ব্যাপারে। ইন ইন্ডিয়া দ্য কনস্টিটিউশন ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন November 26 to mark the anniversary of adaptation of constitution of the country. তো 26 নভেম্বর আমরা সবাই জানি 26 নভেম্বর 1949-এ আমাদের কনস্টিটিউশন অ্যাডাপ্ট হয়েছিল। তো তাই তো সেটার উপলক্ষেই প্রতি বছর 26 নভেম্বর কিন্তু আমরা অবজার্ভ করি কনস্টিটিউশন ডে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। ন্যাশনাল মিল্ক ডে ইজ কমেমোরেটেড এভরি ইয়ার ইন ইন্ডিয়া অন November 26 টু মার্ক দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ড্যাশ। তো ন্যাশনাল মিল্ক ডে প্রতি বছর কিন্তু আমরা 26 নভেম্বর এটি অবজার্ভ করি। ক্লিয়ার? তো কোন মহাপুরুষের বার্থ অ্যানিভার্সারি এই দিনটির উপলক্ষে অবজার্ভ করা হয়? আমরা সবাই জানি হোয়াইট রেভলিউশন এনেছিলেন ডক্টর কুইরেন। ঠিক আছে? তো ডক্টর ভার্গিস কুইরেনের উপলক্ষে কিন্তু প্রতি বছর আমরা 26 নভেম্বর ন্যাশনাল মিল্ক ডেটি অবজার্ভ করি। অপশন হয়ে যাবে, কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে এভরি ইয়ার November 26 ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল মিল্ক ডে ইন ইন্ডিয়া। তো প্রতি বছর 26 নভেম্বর ভারতে ন্যাশনাল মিল্ক ডেটি অবজার্ভ করা হয়। The day has been observed since 2014 to commemorate the birth anniversary of father of India's White Revolution, Dr. Verghese Kurren. এই দিনটি অবজার্ভ করা হচ্ছে 2014 সাল থেকে। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের হোয়াইট রেভলিউশনের ফাদার হচ্ছেন ডক্টর ভার্গিস কুরেন। তো ওনার জন্মবার্ষিকীর উপরে কিন্তু প্রতি বছর 26 নভেম্বর অবজার্ভ করা হয় ন্যাশনাল মিল্ক ডে হিসাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। When is ন্যাশনাল অর্গান ডোনেশন ডে অবজার্ভড ইন ইন্ডিয়া? তো ভারতে প্রতি বছর ন্যাশনাল অর্গান ডোনেশন ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে 27 নভেম্বর। তো ভারতে প্রতি বছর ন্যাশনাল অর্গান ডোনেশন ডেটি অবজার্ভ করা হয় 27 নভেম্বর লাস্ট 10 বছর ধরে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে। Which term has been chosen as a word of year 2021 by Collins Dictionary? তো কলিন্স ডিকশনারি দ্বারা 2021 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কোন শব্দটিকে বাছা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, এনএফটি। তো ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে বাছা হয়েছে এনএফটি শব্দটাকে কলিন্স ডিকশনারি দ্বারা। এটা দেখে নিয়ে ব্যাপারে কলিন্স ডিকশনারি হ্যাজ নেমড দ্য টার্ম এনএফটি অ্যাজ এ ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021। তো কলিন ডিকশনারি এনএফটি শব্দটাকে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021 হিসাবে তারা চিহ্নিত করেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারপোল? তো ইন্টারপোলের নতুন প্রেসিডেন্টের পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, আহমদ নাসের আল রসি। তো আহমদ নাসের আল রসিকে ইন্টারপোলের নতুন প্রেসিডেন্টের পদে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। দেখেন একটু এর ব্যাপারে। Ahmed Nasser Al Raisi of United Arab Emirates has been elected as a new president of Interpol, headquarter Lyon, France. তো আহমদ নাসের আল রাসি যিনি বিলং করেন ইউনাইটেড আরব এমিরেটস থেকে, ওনাকে ইন্টারপোলের নতুন প্রেসিডেন্টের পদে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ইন্টারপোলের ব্যাপার দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে লিওন, ফ্রান্সে। প্রেসিডেন্ট হচ্ছে আহমদ নাসের আল রাসি। ফাউন্ডার হচ্ছেন জোনাসন স্কবার এবং কবে গঠন করা হয়েছিল? 7 সেপ্টেম্বর 1923 সালে ভেনা, অস্ট্রিয়াতে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। দ্য জয়েন্ট আর্মড ফোর্স এক্সারসাইজ দক্ষিণ শক্তি 2021 ওয়াজ হেল্ড অ্যাট উইচ প্লেস রিসেন্টলি? তো রিসেন্টলি একটা জয়েন্ট আর্ম ফোর্স যেটির নাম হচ্ছে এক্সারসাইজ দক্ষিণ শক্তি 2021 কোন জায়গায় এটি অর্গানাইজ করা হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে জয়সলমের।
তো রাজস্থানে একটি জায়গা জয়সলমের, তো সেখানে 2021 সালের একটা জয়েন্ট আর্ম ফোর্স এক্সারসাইজ, এটির নাম হচ্ছে দক্ষিণ শক্তি, এটি কিন্তু অর্গানাইজ করা হয়েছিল। ক্লিয়ার? একটু দেখে নিই यहाँ पर The Indian Army has organized the biggest military exercise called Dakshin Shakti in Rajasthan's Jaisalmer from 19th November to 22nd November 2021. তো ইন্ডিয়ান আর্মি অর্গানাইজ করেছে তার একটা বিগেস্ট মিলিটারি এক্সারসাইজ, যেটির নাম হচ্ছে দক্ষিণ শক্তি। এটি কন্ডাক্ট করা হয়েছিল 19 নভেম্বর থেকে 22 নভেম্বর 2021 সালে রাজস্থানের জয়সলমের জায়গাতে। এক্সারসাইজ দক্ষিণ শক্তি witnessed the participation of over 30,000 troops from Army, Navy, IAF, কোস্ট গার্ড, বিএসএফ অ্যান্ড ইন্টেলিজেন্স। এই যে দক্ষিণ শক্তি, এখানে কিন্তু প্রায় 30,000 ট্রুপস কিন্তু পার্টিসিপেট করেছিল। কোন কোন বিভাগ থেকে? আর্মি, নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, কোস্ট গার্ড, বিএসএফ এবং ইন্টেলিজেন্স। টোটাল 30,000 থেকেও বেশি কিন্তু এখানে পার্টিসিপেশন ছিল এই এক্সারসাইজটির মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which state in India has approved the proposal to launch the first cyber tehsil? তো কোন রাজ্য, ভারতে কোন রাজ্যে লঞ্চ করতে একটা প্রপোজাল লঞ্চ করার চিন্তা অ্যাপ্রুভ করেছে প্রথম সাইবার তহসিলের জন্যে? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে প্রপোজালটি ফর দ্য লঞ্চ অফ প্রথম সাইবার তহসিল। এটা দেখে নিয়ে যাবে, Madhya Pradesh cabinet has approved the proposal to create cyber tehsil in the state of Madhya Pradesh. After this, MP will become the first state in country to have cyber tehsil. Cyber tehsil will make the mutation process easy and people from anywhere in the state can avail its benefit. তো মধ্যপ্রদেশের ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে প্রপোজালটি ক্রিয়েট করা প্রথম সাইবার তহসিল। আর যদি মধ্যপ্রদেশে এই সাইবার তহসিলটা যদি হয়ে যায়, তাহলে আমাদের দেশের মধ্যপ্রদেশ প্রথম রাজ্য যেখানে সাইবার তহসিল লঞ্চ করা হবে। ক্লিয়ার? আর এই তহসিলটি যদি ঠিকঠাকভাবে যদি লঞ্চ করা যায়, তাহলে মিউটেশন প্রসেসটা কিন্তু ইজি হয়ে যাবে। আর ভারতের যে প্রান্তে থাকুক লোক না কেন, সেখান থেকে ইজিলি তারা কিন্তু মিউটেশন প্রসেসটি ইজিলি অ্যাভেল করতে পারবে। বুঝা গেছে? তো মধ্যপ্রদেশের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল ভোপাল, চিফ মিনিস্টার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম? তো সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমের নতুন চেয়ারম্যানের পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, বিবেক জোহরি। তো বিবেক জোহরিকে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমের নতুন চেয়ারপারসন হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। দেখে নিয়ে আপনি, Senior bureaucrat Vivek Johri has been appointed as a new chairman of Central Board of Indirect Taxes and Custom. तो senior bureaucrat Vivek Johri के Central Board of Indirect Taxes and Custom এর নতুন চেয়ারম্যানের পদ ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো সিবিআইসির ব্যাপারে দেখে নিই আমরা। চেয়ারপারসন হচ্ছেন বিবেক জোহরি, হেডকোয়ার্টার হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, নর্থ ব্লক, নিউ দিল্লি, ইন্ডিয়া। কবে গঠন করা হয়েছিল? 1 জানুয়ারি 1964 সালে, 1964। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, when is International Day of Solidarity with the Palestinian people observed by UN? তো ইউনাইটেড নেশনের দ্বারা একটা ইন্টারন্যাশনাল দিন, সেটা হচ্ছে সলিডারিটি উইথ প্যালেস্টাইন পিপল। এই দিনটি কবে অবজার্ভ করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 29 নভেম্বর। তো 29 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ প্যালেস্টাইন পিপল, এটি কিন্তু অবজার্ভ করা হয় ইউনাইটেড নেশনের দ্বারা। এটি দেখে নিয়ে আপনি, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ প্যালেস্টাইন পিপল ইজ ইউনাইটেড নেশন অর্গানাইজড ডে হেল্ড এভরি ইয়ার অন 29 নভেম্বর। তো ইউনাইটেড নেশনের দ্বারা একটা নির্দিষ্ট করা দিন, একটা ইন্টারন্যাশনাল ডে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ প্যালেস্টাইন পিপল। এই দিনটি প্রতি বছর অবজার্ভ করায় 29 নভেম্বর। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন কি আছে, নেম দ্য উইনার অফ ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম ইন 2021। তো 2021 সালের ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম, এই অ্যাওয়ার্ডটি কাকে বা কাদেরকে দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে জয়েন্টলি এ অ্যান্ড বি, মানে লক্ষ্মী সুব্রমণিয়ম অ্যান্ড ভানু প্রকাশ চন্দ্র এবং শ্রীনিবাসন জৈন অ্যান্ড মারিয়াম আলাভি। এনাদেরকে কিন্তু 2021 সালের ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে। এটা দেখে নিয়ে আপনি,
তো International Press Institute of India Award for Excellence in Journalism 2021 has been awarded jointly to Srinivasan Jain and Marian Alavi of NDTV and Lakshmi Subramaniam and Bhanu Prakash Chandra of TV. The International Press Institute Award India Award for Excellence in Journalism 2021 NDTV দুজন জার্নালিজম, একজন হচ্ছেন শ্রীনিবাসন জৈন অ্যান্ড মারিয়াম আলাভি এবং দ্য উইকের দুজন জার্নালিজম লক্ষ্মী সুব্রমণ্যম এবং ভানু প্রকাশ চন্দ্র, ইনাদেরকে কিন্তু এবছর এই অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ন্যাশনাল ক্যাডেট কর্পস অবজার্ভ ইটস উইচ অ্যানিভার্সারি অফ রেজিং ডে অন 28 নভেম্বর 2021। তো 28 নভেম্বর 2021 সালে ন্যাশনাল ক্যাডেট কর্প তারা অবজার্ভ করেছে রেজিং ডে। তো কততম অ্যানিভার্সারি তারা অবজার্ভ করলো এই রেজিং ডে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 73rd। তো এনসিসি ন্যাশনাল ক্যাডেট কর্প তারা প্রতি বছর অবজার্ভ করে তাদের রেজিং ডেটি, সেটা হচ্ছে 28 নভেম্বর। আর এই বছর 2021 সালে তারা অবজার্ভ করলো 73rd অ্যানিভার্সারি অফ ন্যাশনাল ক্যাডেট কর্পস রেজিং ডেট। ক্লিয়ার? এবার দেখে নিয়ে আপনি the youth wing of India's armed force National Cadet Corps celebrated its 73rd raising day on November 28, 2021। তো ইন্ডিয়ান আর্ম ফোর্সের ইউথ উইং সেটা হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্প, তারা সেলিব্রেট করলো 73তম রেজিং ডে 28 নভেম্বর 2021। এনসিসি অবজার্ভ ইজ রেজিং ডে অন 4th সানডে ইন নভেম্বর এভরি ইয়ার। তো প্রতি বছর এনসিসি ন্যাশনাল ক্যাডেট কর্প তারা চতুর্থ রবিবার, নভেম্বর মাসের চতুর্থ রবিবার কিন্তু তারা অবজার্ভ করে তাদের এনসিসি রেজিং ডেটি। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল 2021। তো 2021 সালের ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালে কোন অ্যাক্টরকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ধনুষ। তো ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এ বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি পেয়েছেন ধনুষ। দেখেন একটু ব্যাপারে, বেস্ট অ্যাক্টর মেল ধনুষ ফর আসুরন হিন্দি। তো 2021 সালে যে ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, তো সেখানে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি পেয়েছে ধনুষ। কোন সিনেমার জন্য? সেটা হচ্ছে আসুরন হিন্দি একটি বই, এই বইটির জন্য। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, which word has been declared as word of year 2021 by Merriam-Webster dictionary? তো Merriam-Webster dictionary দ্বারা 2021 সালে কোন শব্দটিকে তারা ডিক্লেয়ার করেছে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে? কারেক্ট আনসার হবে অপশন এ, ভ্যাকসিন। তো Merriam-Webster ডিকশনারি ভ্যাকসিন শব্দটিকে তারা কনসিডার করেছে বা ডিক্লেয়ার করেছে ওয়ার্ড অফ দ্য ইয়ার জন্য। ক্লিয়ার? এটা দেখে নিয়ে যাওয়ার পরে, the American publishing company Merriam-Webster has chosen the word vaccine as its 2021 word of the year। তো আমেরিকান একটা পাবলিশিং কোম্পানি Merriam-Webster তারা সিলেক্ট করেছে ভ্যাকসিন শব্দটিকে 2021 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে। নেক্সট কোশ্চেন কি আছে, which day has been declared by United Nations to be observed as the day of remembrance for all victims of chemical warfare? তো ইউনাইটেড নেশনের দ্বারা একটা ইন্টারন্যাশনাল দিন অবজার্ভ করা হয়, সেটা হচ্ছে রিমেম্বারেন্স ফর অল ভিকটিমস অফ কেমিক্যাল ওয়ারফেয়ার। মানে যে সমস্ত মানুষজনরা কেমিক্যাল ওয়ারফেয়ারের ভিকটিমস হয়েছে তাদেরকে তাদের স্মৃতির উপলক্ষে একটা দিন পালন করা ইউনাইটেড নেশনের দ্বারা। তো সেই দিনটি কবে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 30শে নভেম্বর। তো প্রতি বছর ইউনাইটেড নেশন কেমিক্যাল ওয়ারফেয়ারের যে সমস্ত ভিকটিমস আছে তাদেরকে তাদের উপলক্ষে বা তাদের স্মৃতির উপলক্ষে অবজার্ভ করা একটা দিন, সেটি বলা হয় রিমেম্বারেন্স ফর অল ভিকটিমস অফ কেমিক্যাল ওয়ারফেয়ার। এই দিনটি অবজার্ভ করায় প্রতি বছর 30শে নভেম্বর। ক্লিয়ার? তো দেখে নিয়ে আপনি, দ্য ইউনাইটেড নেশন রেকগনাইজড ডে অফ রিমেম্বারেন্স ফর অল ভিকটিমস অফ কেমিক্যাল ওয়ারফেয়ার ইজ হেল্ড এভরি ইয়ার অন 30th নভেম্বর। তো 30শে নভেম্বর ইউনাইটেড নেশন একটা নির্দিষ্ট দিন ঠিক করেছে, সেটা হচ্ছে টু রেকগনাইজ ডে অফ রিমেম্বারেন্স ফর অল ভিকটিমস অফ কেমিক্যাল ওয়ারফেয়ার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which film has jointly won the best film award at 6th ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল? তো 6তম ব্রিক ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল। তো কোন সিনেমা জয়েন্টলি বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, বারাকাত অ্যান্ড দ্য সান অ্যাবভ মি নেভার সেটস। এই দুটো সিনেমা কিন্তু 6th ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি তারা পেয়েছে। এটা দেখে নিয়ে ব্যাপারে, বেস্ট ফিল্ম জয়েন্টলি শেয়ার্ড বাই সাউথ আফ্রিকান ফিল্ম বারাকাত
অ্যান্ড রাশিয়ান ফিল্ম দ্য সান অ্যাবভ মি নেভার সেটস। তো এই দুটো সিনেমা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছে 6th ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি, ওয়েন ইজ দ্য ওয়ার্ল্ড এইডস ডে অবজার্ভ? তো ওয়ার্ল্ড এইডস ডে কবে অবজার্ভ করা হয়? সব সঠিক উত্তরে অপশন বি 1 ডিসেম্বর। তো প্রতি বছর 1 ডিসেম্বর অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে। এটা দেখে নিয়ে পরে ওয়ার্ল্ড এইডস ডে অবজার্ভ অন ডিসেম্বর 1, 2021। থিমটা দেখে নাও, এন্ড ইনইকুয়ালিটিস, এন্ড এইডস অ্যান্ড এন্ড প্যান্ডেমিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, থিমটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, হু হ্যাজ বিন রোক অ্যাজ আ নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ টুইটার ইনকর্পোরেশন? তো টুইটার ইনকর্পোরেশনের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, পরাগ আগরওয়াল। তো পরাগ আগরওয়ালকে টুইটার ইনকর্পোরেশনের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। দেখে নিয়ে এবারে, ইন্ডিয়া বর্ন পরাগ আগরওয়াল নেমড অ্যাজ আ new chief executive officer of Twitter. He succeeds Twitter co-founder জ্যাক ডরসি। তো ভারতের জন্মানো পরাগ আগরওয়াল, ওনাকে টুইটার ইনকর্পোরেশনের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি কিন্তু কার জায়গাটা নিলেন? উনি ফাউন্ডার জ্যাক ডরসি, যিনি ফাউন্ডার, ওনার জায়গাটা উনি নিলেন অ্যাজ আ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে। ক্লিয়ার? তো টুইটার ব্যাপারে দেখে নিই আমরা। ফাউন্ডার হচ্ছেন জ্যাক ডরসে, বিল স্টোন, এভান উইলিয়ামস, নোহা গ্লাস। কবে গঠন করা হয়েছিল? 21 মার্চ 2006 সালে, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স ইজ অবজার্ভিং হুইচ অ্যানিভার্সারি অফ ইজ রেজিং ডে ইন 2021? তো বিএসএফ তাদের কততম রেজিং ডে অবজার্ভ করলো 2021 সালে? সঠিক উত্তরে যাবে অপশন বি 57। তো প্রতি বছর বিএসএফ কিন্তু 1 ডিসেম্বর তারা সেলিব্রেট করে অ্যাজ দ্য রেজিং ডে হিসাবে। তো এই বছর 2021 সালে বিএসএফ কিন্তু সেলিব্রেট করলো তাদের 57তম রেজিং ডে। এটা দেখে নিয়ে ব্যাপারে, বর্ডার সিকিউরিটি ফোর্স অবজার্ভ 57th রেজিং ডে অন ডিসেম্বর 1, 2021, বিএসএফ ডাইরেক্টর জেনারেল পঙ্কজ কুমার সিং। তো বর্ডার সিকিউরিটি ফোর্স তারা অবজার্ভ করলো 57তম তাদের রেজিং ডে ডিসেম্বর মাসে 2021 সালে 1 ডিসেম্বর। তো একটু বিএসএফ ব্যাপারে দেখে নিই আমরা। বিএসএফ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ফাউন্ডার হচ্ছেন খুশরো ফরমোজ রোস্তমজি এবং বর্তমান ডাইরেক্টর হচ্ছেন পঙ্কজ কুমার সিং। চলো নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে ইজ অবজার্ভ অ্যাজ আ ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে টু কমেমোরেট দ্য লাইভস অফ পিপল হু ডাইড ইন ভোপাল গ্যাস ট্র্যাজেডি। তো ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডেটি অবজার্ভ করা হয় অ্যাজ আ ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে হিসাবে। ঠিক আছে? তো এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কিন্তু প্রচুর লোক কিন্তু তাদের প্রাণ হারিয়েছিলেন। তো তাদের উপলক্ষে, তাদের স্মৃতির উপলক্ষে কিন্তু ভারতের ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডেটি অবজার্ভ করা হয়। তো এই যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটি কবে হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন এ 1984। 2 ডিসেম্বর 1984 কিন্তু একটা খুব ভয়ানক একটা ঘটনা ঘটে ভোপালে, সেটা হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি। এখানে প্রচুর কিন্তু মানুষের নিজের প্রাণ হারান। তো এই দিনটির উপলক্ষে বা এই দিনে যে সমস্ত মানুষজন নিজের প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উপলক্ষে কিন্তু ভারতে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? তো দেখে নিই এরপরে, ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে ইজ অবজার্ভ অন 22 ডিসেম্বর এভরি ইয়ার। The day is observed as a National Pollution Control Day to commemorate the lives of people who died in Bhopal gas tragedy in 1984. তো ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডেটি অবজার্ভ করা হয় 2 ডিসেম্বর প্রতি বছর। এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে 1984 সালে যে সমস্ত মানুষজনরা ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে নিজেদের প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতির উপলক্ষে কিন্তু এই দিনটি অবজার্ভ করা হয় প্রতি বছর ভারতে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে ইজ অবজার্ভড অন ড্যাশ এভরি ইয়ার অল ওভার দি ওয়ার্ল্ড। তো প্রতি বছর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডেটি অবজার্ভ করা হয় কোন দিনে সারা বিশ্বের মধ্যে? সঠিক উত্তরে যাবে অপশন বি 2 ডিসেম্বর। তো প্রতি বছর 2 ডিসেম্বর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডেটি অবজার্ভ করা হয়। দেখে নিয়ে আপনি, ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে ইজ অবজার্ভড on 2 December every year over the world. The day is celebrated as a World Computer Literacy Day to create awareness and drive digitally literacy in undeserved communities worldwide. তো প্রতি বছর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডেটি অবজার্ভ করা হয় 2 ডিসেম্বর সারা বিশ্বের মধ্যে।
ক্লিয়ার? এই দিনটি পালন করা বা অবজার্ভ করার উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার লিটারেসির ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং কম্পিউটারের যে সমস্ত একটা বেসিক নলেজ দরকার, তো সেই সমস্ত জিনিসগুলো সারা বিশ্বের মধ্যে প্রমোট করার জন্য কিন্তু এই দিনটি অবজার্ভ করা হয়। ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডেটি প্রতি বছর 2রা ডিসেম্বরে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, হু হ্যাজ ওন দ্য 7th ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ড ফর পিরিয়ড 2017 to 2019? তো 7তম ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ডটি কে পেলেন 2017 থেকে 2019 সালটির জন্যে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, ভি প্রবীণ রাও। তো ডক্টর ভি প্রবীণ রাও 7তম ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ডটি পেলেন 2017 থেকে 2019 টার্মের জন্য। তো দেখে নিই এরপরে, ভাইস চ্যান্সেলর অফ প্রফেসর জয়াশঙ্করা তেলেঙ্গানা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি V. Praveen Rao wins the 7th Dr. MS Swaminathan Award for the period of 2017 to 2019. তো ভাইস চ্যান্সেলর প্রফেসর জয়াশঙ্করা তেলেঙ্গানা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি উনি হচ্ছেন ভি প্রবীণ রাও। ডক্টর ভি প্রবীণ রাও উনি কিন্তু 7তম ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ডটি পেলেন 2017 থেকে 2019 টার্মটি বা এই পিরিয়ডের জন্য। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, International Day for the Abolition of Slavery is observed annually on dash day since 1986 by United Nations General Assembly. তো ইন্টারন্যাশনাল ডে অ্যাবলিশন অফ স্লেভারি এই দিনটি অবজার্ভ করা হয় অ্যানুয়ালি 1986 সাল থেকে। কোন দিনে এইটি অবজার্ভ করে? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা। তো কোন দিনে এটি অবজার্ভ করা হয়? কারেক্ট আনসার হবে অপশন ডি, 2রা ডিসেম্বর। তো প্রতি বছর 2রা ডিসেম্বর ইন্টারন্যাশনাল একটা দিন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা একটা দিন পালন করে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল দিন, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ স্লেভারি। ঠিক আছে, সারা বিশ্বের মধ্যে এই দিনটা অবজার্ভ করা হয় 2রা ডিসেম্বর। ওটা দেখে নিয়ে আপনি, International Day for the Abolition of Slavery is observed annually on 2nd December since 1986 by United Nations General Assembly. তো 1986 সাল থেকে প্রতি বছর 2রা ডিসেম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা একটা ইন্টারন্যাশনাল দিন অবজার্ভ করা হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর অ্যাবলিশন অফ স্লেভারি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ওয়ার্ল্ড হ্যান্ডিক্যাপ ডে অলসো নোন অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসএবিলিটিস ইজ অবজার্ভড এভরি ইয়ার অন ড্যাশ ডে গ্লোবালি। তো ওয়ার্ল্ড হ্যান্ডিক্যাপ ডে এটি আরেকটি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসএবিলিটি। এটি কিন্তু প্রতি বছর অবজার্ভ করা হয় কোন দিনে? কারেক্ট আনসার হবে অপশন সি, সেটা হচ্ছে 3 ডিসেম্বর। তো প্রতি বছর 3rd ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর পারসন উইথ ডিসএবিলিটি অথবা ওয়ার্ল্ড হ্যান্ডিক্যাপ ডে এই দিনটি অবজার্ভ করা হয়। এটা দেখে নিয়ে ব্যাপারে, ওয়ার্ল্ড হ্যান্ডিক্যাপ ডে অলসো নোন অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসএবিলিটিস ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 3rd ডিসেম্বর গ্লোবালি। তো প্রতি বছর 23রা ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হ্যান্ডিক্যাপ ডে, যেটি আরেকটি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসএবিলিটিস, এই দিনটি অবজার্ভ করা হয়। থিমটা ইম্পর্টেন্ট দেখে নাও, থিমটা কি ছিল? দ্য থিম অফ ওয়ার্ল্ড ডে অফ হ্যান্ডিক্যাপ 2021 ইজ লিডারশিপ অ্যান্ড পার্টিসিপেশন অফ পারসন উইথ ডিসএবিলিটিস। এটা ছিল থিম। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হর্নবিল ফেস্টিভ্যাল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব কিন্তু প্রায় সময় কিন্তু স্ট্যাটিক জিগেও কোয়েশ্চেনটি আসে। হর্নবিল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট এভরি ইয়ার? তো হর্নবিল হচ্ছে একটা ফেস্টিভ্যাল, একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। তো কোন জায়গা বা কোন রাজ্যতে এই ট্রেডিশনাল ফেস্টিভ্যালটি সেলিব্রেট করা হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, নাগাল্যান্ড। তো প্রতি বছর নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যালটি অবজার্ভ করা হয়। এটা হচ্ছে নাগাল্যান্ডের একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। তো দেখে নিই ব্যাপারে, biggest cultural extravagance of Nagaland, Hornbill Festival has kicked off with colorful rendition of traditional music, dances and contemporary in one roof at Naga Heritage Village, Kasima. তো নাগাল্যান্ডের খুবই একটা বড় ফেস্টিভ্যাল, খুবই একটা ট্রেডিশনাল কালচারাল ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। এটি কিন্তু সেলিব্রেট করা হয় নাগাল্যান্ডে, আর খুব উল্লাসভাবে এই ফেস্টিভ্যালটি নাগাল্যান্ডের কাসিমা ভিলেজে যে সমস্ত লোকজনরা থাকে তারা কিন্তু খুব ভালোভাবে এই ফেস্টিভ্যালটি তারা সেলিব্রেট করে, যেখানে মিউজিক হয়, ডান্স হয়, আরও অনেক কিছু ট্রেডিশনাল কিন্তু জিনিস হয় এই হর্নবিল ফেস্টিভ্যালের মধ্যে। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। নাগাল্যান্ডের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে কোহিমা, চিফ মিনিস্টার নাম হচ্ছে নেফিউরিও এবং গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। নেক্সট কোশ্চেনটাও কি আছে,
Which state has won the gold medal award at 40th edition of Indian International Trade Fair 2021? তো 2021 সালে 40তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়েছিল। তো কোন রাজ্য গোল্ড মেডেল অ্যাওয়ার্ডটি পেয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিহার। তো 2021 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গোল্ড মেডেল অ্যাওয়ার্ডটি পেয়েছে বিহার। এটা ছিল 40th এডিশন। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে the Bihar Pavilion won the 6th gold medal by showcasing the state arts and culture richness through handicrafts like Madhubani, Manjusha arts, terracotta, handlooms and other indigenous product of state at IITF 2021. তো বিহার প্যাভিলিয়ন জিতলো 6তম গোল্ড মেডেল। তারা শোকেস করেছিল তাদের রাজ্যের যে সমস্ত কালচারাল রিচনেসগুলো আছে থ্রু হ্যান্ডিক্রাফটস লাইক মধুবনী, মঞ্জুষা আর্টস, টেরাকোটা এবং হ্যান্ডলুম। তো সে কারণে তারা কিন্তু গোল্ড মেডেল অ্যাওয়ার্ডটি পেয়েছে 40তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2021-এ। ক্লিয়ার? বিহারের ব্যাপার দেখে নিই আমরা। বর্তমান গভর্নর হচ্ছেন ফাগু চৌহান, ক্যাপিটাল হচ্ছে পাটনা, চিফ মিনিস্টার নাম হচ্ছে নীতিশ কুমার। নেক্সট কোশ্চেন কি আছে? হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন ক্রাউন্ড অ্যাজ ওমেন অফ ইয়ার বাই ওয়ার্ল্ড অ্যাথলিটস? তো এনাদের মধ্যে ওয়ার্ল্ড অ্যাথলিটস, ওমেন অফ দ্য ইয়ার ওয়ার্ল্ড অ্যাথলিট হিসাবে কাকে এই মুকুটটি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অঞ্জু ববি জর্জ। তো ওমেন অফ দ্য ইয়ার ওয়ার্ল্ড অ্যাথলেটিক হিসাবে চিহ্নিত করা হয়েছে অঞ্জু ববি জর্জকে। এটা দেখে নিয়ে ব্যাপারে legendary Indian athlete Anju Bobby George has been bestowed with the Women of the Year award by World Athletics for grooming talent in country and for her advocacy of gender equality. তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের দ্বারা ওমেন অফ দ্য ইয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে আমাদের ভারতের লেজেন্ডারি ইন্ডিয়ান অ্যাথলিট অঞ্জু ববি জর্জকে। উনি যে সমস্ত ভারতে যে সমস্ত অ্যাথলিটসরা আছে তাদেরকে যেভাবে গ্রুম করেছে, তো সে কারণে ওনাকে কিন্তু ওয়ার্ল্ড অ্যাথলিটসের দ্বারা ওমেন অফ দ্য ইয়ার হিসাবে ওনাকে চিহ্নিত করা হয়েছে। নেক্সট কোশ্চেনটা কি আছে? ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হ্যাভ ডিসাইডেড টু সেলিব্রেট ড্যাশ দ্য ডে অন উইচ ইন্ডিয়া ফর্মালি রেকগনাইজড বাংলাদেশ অ্যাজ মাতৃ দিবস ফ্রেন্ডশিপ ডে। তো ইন্ডিয়া এবং বাংলাদেশ তারা ডিসাইড করেছে একটা দিন তারা সেলিব্রেট করবে অ্যাজ আ মাতৃ দিবস বা ফ্রেন্ডশিপ ডে হিসাবে। তো কোন দিন এই দিনটি ডিসাইড করা হয়েছে? সঠিক উত্তর যাবে অপশন ডি, সেটা হচ্ছে 6th ডিসেম্বর। তো ভারত এবং বাংলাদেশ তারা ডিসাইড করেছে তারা সেলিব্রেট করবে 6th ডিসেম্বর অ্যাজ আ মাতৃ দিবস অথবা ফ্রেন্ডশিপ ডে হিসাবে। এটা দেখে নিয়ে ব্যাপারে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হ্যাভ ডিসাইডেড টু সেলিব্রেট December 6th অ্যাজ ডে অন উইচ ইন্ডিয়া ফর্মালি রিকগনাইজড বাংলাদেশ অ্যাজ মাতৃ দিবস অর ফ্রেন্ডশিপ ডে। তো ইন্ডিয়া এবং বাংলাদেশ তারা ডিসাইড করেছে তারা প্রতি বছর 6th ডিসেম্বর তারা সেলিব্রেট করবে তাদের বন্ধুত্ব দিবস বা মাতৃ দিবস বা ফ্রেন্ডশিপ ডে হিসাবে। ক্লিয়ার? বাংলাদেশের ব্যাপারে দেখি আমরা। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আব্দুল হামিদ, ক্যাপিটাল হচ্ছে ঢাকা, কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা, প্রাইম মিনিস্টার নাম হচ্ছে শেখ হাসিনা এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। চলো নেক্সট কোশ্চেন কি আছে? ইন ইন্ডিয়া ড্যাশ ইজ অবজার্ভড অ্যাজ ন্যাশনাল নেভি ডে every year to celebrate the achievements and role of naval force to the country. তো ভারতে কোন দিন অবজার্ভ করা হয় ন্যাশনাল নেভি ডে হিসাবে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 4th ডিসেম্বর। তো প্রতি বছর ভারতে 4th ডিসেম্বর অবজার্ভ করা হয় ন্যাশনাল নেভি ডে হিসাবে। তো দেখে নিয়ে এর ব্যাপারে ইন ইন্ডিয়া December 4th is observed as National Navy Day every year to celebrate the achievements and role of naval forces to the country. তো প্রতি বছর ভারতে 4th ডিসেম্বর অবজার্ভ করা হয় ন্যাশনাল নেভি ডে হিসাবে। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে নেভিরা যেভাবে দিন রাত তারা এফর্ট দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করছে বা তার নেভেলদের যে অ্যাচিভমেন্ট, তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে বা সেই জিনিসগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু প্রতি বছর December 4th বা 4th ডিসেম্বর অবজার্ভ করা হয় ন্যাশনাল নেভি ডে হিসেবে আমাদের দেশে। নেক্সট কোশ্চেন কি আছে? এভরি ইয়ার দ্য ওয়ার্ল্ড সয়েল ডে ইজ সেলিব্রেটেড অন ড্যাশ। তো প্রতি বছর ওয়ার্ল্ড সয়েল ডে কবে অবজার্ভ করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 5th ডিসেম্বর। তো প্রতি বছর 5th ডিসেম্বর অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড সয়েল ডে হিসাবে। ক্লিয়ার? এটা দেখে নিয়ে ব্যাপারে ওয়ার্ল্ড সয়েল ডে is held annually on 5th December as means to focus attention on the importance of healthy soil and to advocate for the sustainable management of soil resources. তো প্রতি বছর 5th ডিসেম্বর অবজার্ভ করা সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড সয়েল ডে হিসাবে, কারণ
এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা বিশ্বে সয়েলটা যে ইম্পর্টেন্স এবং সয়েলের যে হেলদি আছে, ঠিক আছে, তো এই জিনিসগুলোকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং সয়েলটাকে কীভাবে সাস্টেনেবল ম্যানেজ করা যেতে পারে সয়েল রিসোর্সেসগুলোকে, তো এইগুলোকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর সারা বিশ্বের মধ্যে 5th ডিসেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড সয়েল ডে হিসাবে। বুঝা গেছে? তো থিমটা দেখে নিন একটু এবছরে কী ছিল। দ্য থিম ফর ওয়ার্ল্ড সয়েল ডে 2021 ইজ হল্ট সয়েল স্যানিটেশন বুস্ট সয়েল প্রোডাক্টিভিটি। ঠিক আছে, এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড সয়েল ডের থিম। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য থিম ফর ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে 2021? তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডেটি অবজার্ভ করা হয় 5th ডিসেম্বর। তো 2021 সালে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডের থিম কী ছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ভলেন্টিয়ার নাও ফর আওয়ার কমন ফিউচার। তো প্রতি বছর ওয়ার্ল্ড ভলেন্টিয়ার ডেটি বা ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডেটি অবজার্ভ করা হয় 5th ডিসেম্বর। এবছর থিম ছিল ভলেন্টিয়ার নাও ফর আওয়ার কমন ফিউচার। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি इंटरनेशनल वॉलंटियर डे और इंटरनेशनल वॉलंटियर डे फॉर इकोनॉमिक एंड सोशल डेवलपमेंट थीम 2021 इज वॉलंटियर नाउ फॉर आवर कॉमन फ्यूचर। क्लियर? चलो नेक्स्ट क्वेश्चन क्या है, न्यूजीलैंड्स अजज पटेल created history by becoming dash bowler in test cricket to claim all 10 wicket in an innings। তো নিউজিল্যান্ডের অজেজ পটেল একটা হিস্ট্রি ক্রিয়েট করলো। উনি কিন্তু একটি ইনিংসে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডে যে সিরিজটা চলছিল সেখানে একটা ইনিংসে উনি কিন্তু 10টা উইকেট নিয়েছে। তো কত নম উনি বলার হয়ে দাঁড়ালেন এই 10টি উইকেট একটা ইনিংসের নিয়েছেন এর আগে? সঠিক উত্তরে যাবে অপশন এ তৃতীয়। এর আগে কিন্তু দুজন অলরেডি উইকেট নিয়েছে, একজন হচ্ছে আমাদের দেশের অনিল কুম্বলে, ঠিক আছে, আর তৃতীয় প্লেয়ার হয়ে দাঁড়ালেন অজেজ পটেল, যিনি একটা হিস্ট্রি ক্রিয়েট করলেন একটা ইনিংসে 10টা উইকেট নিয়ে। तो देखेंगे यहाँ पे न्यूजीलैंड स्पिनर अजज पटेल अचीव द रेयरेस्ट ऑफ रेयर फीट्स एज ही टुक ऑल 10 विकेट्स टू फॉल इन इंडियाज फर्स्ट इनिंग इन मुंबई। तो न्यूजीलैंडेर स्पिनर अजज पटेल किन्तु एक हिस्ट्री क्रिएट करलो, उनी भारतेर 10टा विकेट नीचे एक इनिंग्से मुम्बईते जो टेस्ट होच्छिलो तो सेई टेस्टे किन्तु उनी एक इनिंग्से फार्स्ट इनिंग्से किन्तु 10टा विकेट नीचेन भारतेर। क्लियर? এটা ক্রিয়েট করে একটা খুব রেয়ারেস্ট থেকে রেয়ারেস্ট হিস্ট্রি ক্রিয়েট করুন। এর আগে কিন্তু অলরেডি দুজন করেছেন আর তৃতীয় প্লেয়ার হলে দাঁড়ালেন অজজ पटेल। क्लियर? चलो नेक्स्ट क्वेश्चन क्या है, इंटरनेशनल सिविल एविएशन डे इज सेलिब्रेटेड एवरी ईयर ऑन डैश डे टू रिकॉग्नाइज द इम्पोर्टेंस ऑफ एविएशन टू द सोशल एंड इकोनॉमिक डेवलपमेंट ऑफ द वर्ल्ड। तो प्रति बছর इंटरनेशनल सिविल एविएशन डेटी कবে सेलिब्रेट करा है? এই দিনটি সেলিব্রেট করার মূল উদ্দেশ্য হচ্ছে সিভিল এভিয়েশন বা ফ্লাইট আমাদের দেশের প্রত্যেকটা দেশে, নট অনলি ইন্ডিয়া, প্রত্যেকটা দেশের যে সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্ট করছে তো তার ইম্পর্টেন্সটাকে মান্যতা দেওয়ার জন্য কিন্তু প্রতি বছর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে সেলিব্রেট করা হয়। তো কোন দিন এটি অবজার্ভ করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 7th ডিসেম্বর। তো প্রতি বছর 7th ডিসেম্বর সারা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডেটি সেলিব্রেট করা হয়। আর সিভিল এভিয়েশন বা ফ্লাইট কিভাবে একটা দেশের সোশ্যাল এবং ইকোনমিক্যাল গ্রোথ করছে, ডেভেলপমেন্ট করছে, তো সেটার মান্যতা দেওয়ার জন্য কিন্তু এটি সেলিব্রেট করা হয়। तो ব্যাপারে দেখি আমরা इंटरनेशनल सिविल एविएशन डे इज सेलिब्रेटेड एवरी ईयर ऑन December 7 टू रिकॉग्नाइज द इम्पोर्टेंस ऑफ एविएशन टू द सोशल एंड इकोनॉमिक डेवलपमेंट ऑफ द वर्ल्ड। तो प्रति বছর 7 ডিসেম্বর इंटरनेशनल सिविल एविएशन डेटी सेलिब्रेट করা হয়। क्लियर? नेक्स्ट क्वेश्चन কি আছে, हु अमंग द फॉलोइंग हैज बीन नेम्ड BWF मेल प्लेयर ऑफ द ईयर 2021। तो ইনাদের মধ্যে BWF মেল প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে কাকে চিহ্নিত করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, ভিক্টর এক্সেলসেন। তো ভিক্টর এক্সেলসেনকে BWF মেল প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে ওনাকে চিহ্নিত করা হয়েছে। এটা দেখে নিয়ে আপনি ডেনমার্কস ভিক্টর এক্সেলসেন অ্যান্ড চায়নাস থিয়াপিস স্ট্যান চু ইউইং ওয়্যার নেমড মেল অ্যান্ড ফিমেল প্লেয়ার অফ দ্য ইয়ার 2021 রেসপেক্টিভলি বাই ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। তো ডেনমার্কসের ভিক্টর এক্সেলসেন এবং চায়নার তাইপিস তাই শুয়াং ইনাদেরকে মেল এবং ফিমেল প্লেয়ার অফ দ্য ইয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের দ্বারা। ক্লিয়ার? BWF এর দেখি আমরা প্রেসিডেন্ট হচ্ছেন পল এরিক হোয়ার লারসন, হেডকোয়ার্টার হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়া এবং কবে গঠন করা হয়েছিল? 5th জুলাই 1934 এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হু ওন ফর্মুলা 1 সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021। তো 2021 সালের ফর্মুলা 1 সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেলটি কে জিতেছে?
সঠিক উত্তর হবে অপশন ডি লুইস হ্যামিল্টন। তো লুইস হ্যামিল্টন 2021 সালের ফর্মুলা 1 সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেলসে জিতেছে। আর দেখে নিয়ে আপনি লুইস হ্যামিল্টন Mercedes takes victory in pulsating race at Jihad. Hamilton took his third consecutive victory in Saudi Arabian Grand Prix to draw level of points with Max Verstappen in the title race. তো লুইস হ্যামিল্টন 2021 সালের ফর্মুলা 1 সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেলসে জিতেছে এবং জিতে কিন্তু টানা কনসিকিউটিভ তৃতীয়বার কিন্তু উনি জিতলেন ফর্মুলা 1 সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেলটি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, Mahaparinirvana Divas is observed every year on 6th December on the death anniversary of whom? তো প্রতি বছর 6th ডিসেম্বর আমাদের দেশে মহাপরিনির্বাণ দিবসটি অবজার্ভ করা হয়। তো এই দিনটি কার মৃত্যু বার্ষিকীর উপলক্ষে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি ভীমরাও আম্বেদকর। বি.আর. আম্বেদকরের মৃত্যু বার্ষিকীর উপলক্ষে প্রতি বছর কিন্তু 6 ডিসেম্বর অবজার্ভ করা হয় মহাপরিনির্বাণ দিবসটি। ক্লিয়ার? তো দেখে নিয়ে আপনি ইন্ডিয়া অবজার্ভ 6 ডিসেম্বর অ্যাজ মহাপরিনির্বাণ দিবস every year to mark the death anniversary of Dr. Bhimrao Ramji Ambedkar, who fought for economic and social empowerment of Dalits in the country. তো ভারতে প্রতি বছর 6 ডিসেম্বর অবজার্ভ করা হয় মহাপরিনির্বাণ দিবস, আর এই দিনটি অবজার্ভ করা হয় আমাদের দেশের ইন্ডিয়ান কনস্টিটিউশন যিনি বানিয়েছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, ওনার মৃত্যু বার্ষিকীর উপলক্ষে এই দিনটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আর কি আছে, নেম দি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হুজ 11th এডিশন হ্যাজ বিন কন্ডাক্টেড বাই ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপ। তো ভারত এবং মালদ্বীপসের মধ্যে 11তম একটা এডিশন কন্ডাক্ট করা হয়েছে, একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। তো সেই মিলিটারি এক্সারসাইজটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে একুভারিন। তো একুভারিন একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটি কন্ডাক্ট করা হয়েছিল ইন্ডিয়া এবং মালদ্বীপসের সাথে। এটা কিন্তু 11th এডিশন। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি দ্য 11th এডিশন অফ এক্সারসাইজ একুভারিন 2021 between India and Maldives will be conducted at কাদহু আইল্যান্ড মালদ্বীপ। তো কাদহু আইল্যান্ড মালদ্বীপসে 11তম এডিশন কন্ডাক্ট করা হবে একুভারিন 21 ভারত এবং মালদ্বীপসের সাথে। তো মালদ্বীপসের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে মেল, কন্টিনেন্ট হচ্ছে এশিয়া, প্রেসিডেন্টের নাম হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সোলি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, which tennis team has won the Davis Cup tennis tournament 2021 held in Madrid? তো মাদ্রিদে যে 2021 সালে ডেভিস কাপ টেনিস টুর্নামেন্টটি হয়েছিল, তো কোন টিম এই টুর্নামেন্টটি জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি রাশিয়া। 2021 সালের ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট হয়েছিল মাদ্রিদে, তো সেখানে রাশিয়া কিন্তু এই ডেভিস কাপ টুর্নামেন্টটি তারা জিতেছে। একটু দেখে নিয়ে আপনি The Davis Cup 2021 was won by Russia Tennis Federation by 2-0 lead over Croatia in Davis Cup final in Madrid. তো ডেভিস কাপ 2021 জিতেছে রাশিয়ান টেনিস ফেডারেশন, 2-0-তে হারিয়েছে ক্রোয়েশিয়াকে, যে তারা ফাইনালে মাদ্রিদে যে ফাইনালটি খেলা হয়েছিল সেখানে তারাই টাইটেলটি জিতেছে। রাশিয়ার ব্যাপারে দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন, ক্যাপিটাল হচ্ছে মস্কো, কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল এবং কন্টিনেন্ট হচ্ছে ইউরোপ এশিয়া। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, which of the following country has announced that they will not attend the 2022 Winter Olympic in Beijing, China? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2022 সালে উইন্টার অলিম্পিক হবে বেজিং চায়নাতে। তো কোন দেশ ঘোষণা করে জানিয়েছে তারা এই টুর্নামেন্টে অ্যাটেন্ড করবে না? সঠিক উত্তর হবে অপশন ডি ইউএসএ। আরও অনেকগুলো দেশে তোমাদেরকে বলবো। তো ইউএসএ ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে 2022 সালে যে বেজিং চায়নাতে উইন্টার অলিম্পিক হবে সেখানে তারা কিন্তু অংশগ্রহণ করবে না। একটু দেখে নিয়ে আপনি দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইউএস অফিসিয়ালস will not attend the 2022 Winter Olympic in Beijing after China pledged unspecified countermeasures against any such diplomatic boycott. Canada will join the United States, the United Kingdom and Australia diplomatic boycott of Beijing Winter Olympic over human right concern. তো কিছু হিউম্যান রাইট কনসার্নের জন্য কিছু কিছু দেশ কিন্তু চায়নাতে যে 2022 সালে উইন্টার অলিম্পিক হবে তো সেখানে তারা কিন্তু অংশগ্রহণ করবে না। তার মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আছে, ইউনাইটেড কিংডম আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে।
অলরেডি তারা কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে 2022 সালে উইন্টার অলিম্পিক যেটা চায়নাতে হবে, তো কিছু হিউম্যান রাইট কনসার্নের জন্য কিন্তু তারা এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবে না। ক্লিয়ার? ইউএসএর ব্যাপারে দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার। নেক্সট কোশ্চেন কি আছে, হু অ্যামং দি ফলোয়িং হ্যাজ ওন দ্য 56th and 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? তো 56 এবং 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এনাদের মধ্যে কাদেরকে দিয়ে ভূষিত করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, নীলমানি ফুকন এবং দামোদর মৌজো। তো ইনাদের দুজনকে 56 এবং 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দিয়ে ইনাদেরকে ভূষিত করা হয়েছে। দেখে নিই একটু ব্যাপারে। আসামিজ পোয়েট নীলমানি ফুকন হ্যাজ won the 56th Jnanpith Award. Fukan is a Sahitya Academic and Padma Shri awardee. Konkani novelist Damodar Mauzo won the 57th Jnanpith Award. Mauzo is based out of Mejarda, Goa and has previously won the Sahitya Academic Award. তো আসামের পোয়েট নীলমানি ফুকন ইনি 56তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দিনাকে ভূষিত করা হয়েছে। ইনি আগে কিন্তু সাহিত্য একাডেমিক এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইনি জিতেছেন। এবং দামোদর মৌজো যিনি 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দিনাকে ভূষিত করা হয়েছে, এর আগে উনি কিন্তু সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেম দি ইন্ডিয়ান শাটলার হু হ্যাজ ওন সিলভার অ্যাট BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল 2021। তো 2021 সালে যে BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল হয়েছিল সেখানে ভারতের শাটলার কোন মেডেল জিতেছে, সিলভার মেডেল জিতেছে, তো সেই ভারতের তারকার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, পিভি সিন্ধু। তো পিভি সিন্ধু সিলভার মেডেল পেয়েছে BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস 2021। এটা দেখে নিয়ে আপনি ইন্ডিয়ান শাটলার পিভি সিন্ধু won silver at BWF World Tour Finals 2021. Victor Axelsen and Anse Young won gold. তো ভারতের শাটলার পিভি সিন্ধু 2021 সালে যে BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল হয়েছিল সেখানে সে সিলভার মেডেল জিতেছে এবং মেল ক্যাটাগরিতে ভিক্টর অ্যাক্সেলসন এবং ফিমেল ক্যাটাগরিতে অ্যানসি ইয়ং তারা গোল্ড মেডেল পেয়েছে 2021 সালে BWF ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে 2021? তো 2021 সালের ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে ডেট অবজার্ভ করা হয় 9th ডিসেম্বর। তো সেই ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডের থিম কী ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, ইয়োর রাইট ইয়োর রোল সে নো টু কারাপশন। এটা ছিল 2021 সালের ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডের থিম। এটা দেখে নিয়ে ব্যাপারে International Anti-Corruption Day is observed annually on 9th December to raise public awareness for anti-corruption. The theme of International Anti-Corruption Day 2021, Your Right, Your Role, Say No to Corruption. তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডেটি অবজার্ভ করা হয় 9th ডিসেম্বর। এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে কারাপশন থেকে কারাপশন যাতে না হয় সেটার আপনার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। আর এই বছরের থিম ছিল সেটা হচ্ছে Your right, your role, say no to corruption. Clear? Next question কি আছে, Human Rights Day is celebrated on dash annually across the world. তো প্রতি বছর হিউম্যান রাইটস ডেটি কবে অবজার্ভ করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, 10th ডিসেম্বর। তো ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে অবজার্ভ করা হয় প্রতি বছর 10th ডিসেম্বর। এটা দেখে নিয়ে আপনি Human Rights Day is celebrated on 10th December annually across the world. This day came into existence on 10th December 1948 when the Universal Declaration of Human Rights was adopted by United Nations. তো প্রতি বছর অবজার্ভ করা হয় হিউম্যান রাইটস ডেটি 10th ডিসেম্বর। ঠিক আছে, 1948 সালে কিন্তু এই দিনটি অবজার্ভ করা শুরু হয়, কারণ এই দিনে ইউনাইটেড নেশন অ্যাডপ্ট করেছিল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। তো সে কারণে 1948 থেকে প্রতি বছর 10th ডিসেম্বর অবজার্ভ করা হয় হিউম্যান রাইটস ডেটি। থিমটা দেখানো কি ছিল? দ্য থিম ফর হিউম্যান রাইটস ডে 2021 ইজ ইকুয়ালিটি, রিডিউসিং ইনইকুয়ালিটিস, অ্যাডভান্সিং হিউম্যান রাইটস। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চনটা কি আছে, নেম দ্য অথর অফ দ্য বুক অ্যাট হোম ইন দ্য ইউনিভার্স। অ্যাট হোম ইন দ্য ইউনিভার্স এই বইটির লেখক কে? সঠিক উত্তরে যাবে অপশন সি, বালাকৃষ্ণ মাথুর। তো বালাকৃষ্ণ মাথুর একটি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে অ্যাট হোম ইন দি ইউনিভার্স।
এটা দেখে নিয়ে ব্যাপারে an autobiography titled At Home in the Universe by Bala Krishna Madhur was released by R.C. Sinha, IAS retired advisor to the Ministry of Road Development in Mumbai, Maharashtra. তো একটি অটোবায়োগ্রাফি লিখেছেন অ্যাট হোম ইন দি ইউনিভার্স, এটি লিখেছেন বালা কৃষ্ণা মাধুর। এটি রিলিজ করেছেন আর.সি. সিনহা, যিনি হচ্ছেন একজন রিটায়ার্ড আইএএস অফিস, ঠিক আছে। তো উনি আগে মিনিস্ট্রি অফ রোড ডেভেলপমেন্ট ইন মুম্বাই মহারাষ্ট্র উনি কাজ করেছেন। তো উনি বর্তমানে একটি বই উনি রিলিজ করলেন, সেই বইটির নাম হচ্ছে অ্যাট হোম ইন দি ইউনিভার্স। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, হুইচ স্টেটস চিফ মিনিস্টার হ্যাজ লঞ্চ দ্য মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম? তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম উনি লঞ্চ করলেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার কিছুদিন আগেই মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম উনি লঞ্চ করেছে। আর এই স্কিমটা লঞ্চ করার পর তাদের অনুমান যে প্রায় 50,000 থেকেও বেশি মানুষ কিন্তু এর বেনিফিটটি পাবে। তো এটা দেখে নিয়ে ব্যাপারে দ্য চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামি launched the milk price incentive scheme in Dehradun. The scheme is aimed to provide incentive benefiting around 53,000 people of Uttarakhand. তো উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার উনি হচ্ছেন পুষ্কর সিং ধামি, উনি লঞ্চ করলেন মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম দেহরাদুনে। এই স্কিমটি লঞ্চ করার পর উনি অনুমান করছেন বা সমস্ত ক্যাবিনেট মিনিস্টার অনুমান করছেন যে প্রায় উত্তরাখণ্ডে 53,000 থেকেও বেশি মানুষজনরা কিন্তু এর বেনিফিটটি পাবে। ক্লিয়ার? উত্তরাখণ্ডের ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন গুরমিত সিং, চিফ মিনিস্টার হচ্ছেন পুষ্কর সিং ধামি, ক্যাপিটাল হচ্ছে দুটো, দেহরাদুন হচ্ছে উইন্টার ক্যাপিটাল এবং গ্রেসিন হচ্ছে সামার ক্যাপিটাল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে ইজ অবজার্ভ গ্লোবালি অন ড্যাশ এভরি ইয়ার। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেটি কবে অবজার্ভ করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 11th ডিসেম্বর। তো প্রতি বছর 11ই ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেটি অবজার্ভ করা হয়। তো দেখে নিয়ে ব্যাপারে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে ইজ অবজার্ভ গ্লোবালি অন 11th ডিসেম্বর এভরি ইয়ার। The day is celebrated to create awareness about the importance of mountains to the life. তো প্রতি বছর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেটি অবজার্ভ করা হয় 11ই ডিসেম্বর। এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে মাউন্টেন মানুষের জীবনে কি ইম্পর্টেন্স ক্রিয়েট করে, তো সেটার ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এভরি ইয়ার 11th ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? থিমটা দেখে নাও কি ছিল, দ্য থিম অফ দিস ইয়ার্স ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে অন 11th ডিসেম্বর will be sustainable mountain tourism. এটা ছিল 2021 সালের ইন্টারন্যাশনাল মাউন্টেন ডের থিম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাও কি আছে, which state has topped the 9th edition of India Skill Report 2022? তো কোন রাজ্য ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022 যেটা হচ্ছে 9th এডিশন এই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, মহারাষ্ট্র। তো মহারাষ্ট্র 2022 সালে ইন্ডিয়া স্কিল রিপোর্ট যে তালিকাটা প্রকাশিত করা হয়েছিল এটা হচ্ছে 9th এডিশন। তো সেখানে তারা কিন্তু সেই রাজ্যটি কিন্তু শীর্ষস্থান অর্জন করেছে। তো দেখে নিয়ে ব্যাপারে দ্য 9th এডিশন অফ ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022 রিলিজড বাই ওয়েবক্স, Maharashtra has retained the top position in the list of states with highest pool of employable talent followed by Uttar Pradesh and Kerala. তো 9th এডিশন লঞ্চ করা হয়েছিল ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022 সালের, আর এটি রিলিজ করেছিল ওয়েবক্স। আর এই লিস্টে মহারাষ্ট্র কিন্তু টপ পজিশনটি রিটেন করেছে, কারণ সবথেকে বেশি এমপ্লয়েবল ট্যালেন্ট কিন্তু মহারাষ্ট্রতে আছে। আর এই রিপোর্ট অনুযায়ী তারপর উত্তরপ্রদেশ এবং তারপরে কেরালাতে। ক্লিয়ার? তো মহারাষ্ট্রের ব্যাপারে দেখি আমরা। গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে উদ্ধব ঠাকরে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্ট 2021 পাবলিশড বাই আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভ সেন্টার? তো ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্ট 2021 যেটি পাবলিশ করেছে আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভ সেন্টার, তো সেখানে ভারতের র্যাঙ্ক কততম? সঠিক উত্তরে যাবে অপশন সি, 56। তো আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2021 এর রিপোর্ট অনুযায়ী যেটি প্রকাশিত করেছিল আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভ সেন্টার, তো সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 56 পজিশন। ওটা দেখে নিয়ে ব্যাপারে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্ট 2021 ইন্ডিয়া র্যাঙ্কড 56th, সুইজারল্যান্ড রিটেন টপ স্পট,
IMD World Competitive Center published its World Talent Ranking Report on 9th December 2021. তো 2021 সালের ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্ট প্রকাশিত করা হয়েছিল, আর এই রিপোর্টের অনুযায়ী ইন্ডিয়ার কিন্তু র্যাঙ্ক হচ্ছে 56। সুইজারল্যান্ড টপ করেছে লিস্টে, এবং এই যে রিপোর্ট এটি পাবলিশ করা হয়েছিল IMD ওয়ার্ল্ড কম্পিটিটিভ সেন্টারের দ্বারা, ঠিক আছে। আর এটি কবে করা হয়েছিল? 9th ডিসেম্বর 2021। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন কি আছে, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ হেড অফ ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, ইউনিসেফ। তো ইউনিসেফ যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, তো এই সংস্থার হেড হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উনি হচ্ছেন ক্যাথরিন রাসেল। তো ক্যাথরিন রাসেল ওনাকে ইউনিসেফ, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডের হেড হিসাবে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? তো একটু দেখে নিন ব্যাপারে। UN Secretary General Antonio Guterres has appointed Catherine Russell as the head of United Nations Children Agency UNICEF, also known as United Nations Children Fund. তো ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল উনি হচ্ছেন অ্যান্টনি গুটেরেস, উনি অ্যাপয়েন্ট করলেন ক্যাথরিন রাসেলকে অ্যাজ আ হেড অফ UN, যেটা ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, ঠিক আছে। আর একটু দেখে নিই ইউনিসেফের ব্যাপারে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। হেড হচ্ছেন ক্যাথরিন রাসেল, প্রেসিডেন্ট হচ্ছেন টন হ্যাচারেম। কবে গঠন করা হয়েছিল? 11ই ডিসেম্বর 1946 সালে, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, এভরি ইয়ার ইউনিসেফ ডে ইজ অবজার্ভ অন ড্যাশ। তো প্রতি বছর ইউনিসেফ ডেটি কবে অবজার্ভ করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 11th ডিসেম্বর। কারণ 11th ডিসেম্বর ইউনিসেফ এস্টাবলিশ হয়েছিল, তো সেই কারণেই প্রতি বছর 11th ডিসেম্বর কিন্তু ইউনিসেফ ডেটি অবজার্ভ করা হয়। তো দেখে নিয়ে ব্যাপারে, UNICEF Day is observed on December 11th every year to spread awareness on saving children's life, defending their rights and helping them fulfill their potential from childhood to adolescence. তো ইউনিসেফ ডেটি অবজার্ভ করা হয় প্রতি বছর 11ই ডিসেম্বর। আর প্রতি বছর ইউনিসেফ ডেটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে বাঁচানোর একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং তাদের যে রাইটস সেটাকে ডিফেন্ড করা, এবং তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে যাতে ছোটোর থেকে বড় অবধি তারা যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা যাতে ফুলফিল করতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউনিসেফ কন্ট্রোল করে, এই সমস্ত জিনিসগুলো ইউনিসেফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। তো তাই জন্য প্রতি বছর কিন্তু 11ই ডিসেম্বর ইউনিসেফ ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ইউনিভার্সাল হেলথ কভারেজ ডেটি অবজার্ভ করা হয়? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, 12th ডিসেম্বর। তো প্রতি বছর 12ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, December 12 is observed as International Universal Health Coverage Day, which aims at raising awareness on the need for strong and resilient health system and universal health coverage with multi-stakeholder partner. তো প্রতি বছর 12th ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে অবজার্ভ করা হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডেটি। এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে হেলথ সিস্টেম আছে সেই হেলথ সিস্টেমটা যাতে স্ট্রং থাকে, তো সেটার ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং যে সমস্ত মাল্টি স্টেক হোল্ডার পার্টনার আছে তারা যাতে হেলথ কভারেজ ফেসিলিটিটা ভালো করে তারা যাতে দিতে পারে। আর এটার ব্যাপারে একটা সারা বিশ্বের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডেটি অবজার্ভ করা হয় 12th ডিসেম্বর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াট ওয়াজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2021? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2021 সালে গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স পাবলিশ করা হয়েছে, তো সেখানে ভারতের র্যাঙ্ক কততম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে 66th পজিশন। তো 195টা কান্ট্রিজের মধ্যে এই র্যাঙ্কটি প্রকাশিত করা হয়েছে, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 66th পজিশনে। এটা দেখে নিয়ে ব্যাপারে, India ranked 66th out of 195 countries with an overall index score of 42.8 and along with a change of -0.8 from 2019. তো 195টা দেশের মধ্যে গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্সের তালিকা প্রকাশিত করা হয়েছিল, সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে
সিক্স পজিশন। ভারত স্কোর করেছিল 42.8, 2019-এ তাদের স্কোর কিন্তু আরও বেশি ছিল, সেখান থেকে সেটা কমে 0.8 কমেছে, আর দিয়ে ভারত কিন্তু 42.8 মার্কস স্কোর করে 66 পজিশন অবটেন করেছে 195টা দেশের মধ্যে। ক্লিয়ার? USA, which was ranked first in 2019 index, retained its position atop the ranking with a score of 75.9, while Australia, Finland, Canada and Thailand rounded out the top 5. তো 2019 সালেও ইউএসএ কিন্তু র্যাঙ্ক 1 হয়েছিল, টপ র্যাঙ্ক করেছিল 7, আর এবছরও তারা কিন্তু সেই পজিশনটা রিটেন করেছে 75.9 স্কোর করে। আর তারপর হচ্ছে অস্ট্রেলিয়া সেকেন্ড পজিশন, থার্ড পজিশন হচ্ছে ফিনল্যান্ড, ফোর্থ পজিশন হচ্ছে কানাডা এবং ফিফথ পজিশন হচ্ছে থাইল্যান্ড। ঠিক আছে, তো টপ 5 হচ্ছে এই দেশের নামগুলো তোমাদেরকে বললাম। নেক্সট কোশ্চেন আর কি আছে, which country became the first country to transition to 4.5 day work in a week? তো কোন দেশ প্রথম দেশ হয়ে দাঁড়ালো সারা বিশ্বের মধ্যে যারা এক সপ্তাহের মধ্যে 4.5 দিন ওয়ার্ক উইক রাখবে? ঠিক আছে, সেটি দেশটির নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, ইউএই। তো দিনের পর দিন দেখা যাচ্ছে যে ওয়ার্ক প্রেশার হওয়ার কারণে মানুষজনরা নিজের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড সেভাবে করতে পারছে না। তো সে কারণেই সারা বিশ্বের মধ্যে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস প্রথম দেশ হয়ে দাঁড়ালো যারা এক সপ্তাহের মধ্যে মানে 7 দিনের মধ্যে কাজ করার নির্ধারিত করলো, মানে ওয়ার্কাররা কাজ করবে জাস্ট 4.5। ঠিক আছে, 4.5 ডে মানে 2.5 দিন তারা ছুটি পাবে। ক্লিয়ার? তো দেখে নিই এর ব্যাপারে। দ্য ইউনাইটেড Arab Emirates has announced to change its 5-day work week to 4.5 day starting from 1st January 2022 and became the first country to make the employee-friendly transition as a part of efforts to improve productivity and work-life balance. তো ইউনাইটেড আরব এমিরেটস ঘোষণা করে জানিয়েছে যারা তাদের কিন্তু 5 দিন ওয়ার্ক ছিল উইকে, তো সেটা কিন্তু তারা ঠিক করেছে 4.5 দিন সেটা করবে 1 জানুয়ারি 2022 সাল থেকে। আর এইটা নিয়ে তারা কিন্তু প্রথম দেশ হয়ে দাঁড়ালো যারা এই সিদ্ধান্ত নিয়েছে যাতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সও থাকতে পারে এবং ফ্যামিলির সাথে মানুষজনরা টাইমও স্পেন্ড করতে পারে এবং ঠিকঠাকভাবে কাজও করতে পারে মানুষজনরা মিলে। ক্লিয়ার? তো ইউএই ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে আবুধাবি, কারেন্সি হচ্ছে ইউএই দিরহাম, প্রেসিডেন্টের নাম হচ্ছে খলিফা বিন জায়েদ আল নায়ান। চলো নেক্সট কোশ্চেন নাও কি আছে, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ওন দ্য 2021 মিস ইউনিভার্স ক্রাউন? তো ইনাদের মধ্যে 2021 সালের মিস ইউনিভার্স ক্রাউনটি কে জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, হরনাজ সান্ধু। তো হরনাজ সান্ধু 2021 সালের মিস ইউনিভার্স ক্রাউনটি উনি জিতেছেন। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে। ইন্ডিয়া won the Miss Universe crown after 21 years. 21-year-old Harnaz Sandhu from Chandigarh was named the winner of 70th edition of beauty pageant held in Israel. তো ভারত 21 বছর পর মিস ইউনিভার্স ক্রাউনটা জিতেছে, আর এবছর 21 বছর বয়স হরনাজ সান্ধু, চণ্ডীগড় থেকে বিলং করেন উনি। তো উনি 70th এডিশন ছিল এই মিস ইউনিভার্স, যেটা ইসরায়েলে হচ্ছিল, তো সেখানে উনি কিন্তু মিস ইউনিভার্স ক্রাউনটি উনি জিতেছেন। ক্লিয়ার? ভারত কিন্তু 21 বছর পর মিস ইউনিভার্স ক্রাউনটি পেল। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, হু হ্যাজ ওন হিজ মেডেন ফর্মুলা 1 ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ টাইটেল ইন আবুধাবি জিপি 2021? তো এনাদের মধ্যে আবুধাবি জিপি 2021 টাইটেলটি কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, ম্যাক্স ভার্স্টাপেন। তো ম্যাক্স ভার্স্টাপেন উনি কিন্তু প্রথমবার আবুধাবি জিপি 2021 টাইটেলটি উনি জিতেছেন। ক্লিয়ার? দেখে নিয়ে ব্যাপারে। Red Bull's Max Verstappen won his maiden Formula 1 championship title by beating Lewis Hamilton of Mercedes in season-ending Abu Dhabi GP 2021. তো ম্যাক্স ভার্স্টাপেন লুইস হ্যামিল্টনকে হারিয়ে 2021 সালের আবুধাবি গ্র্যান্ড প্রিক্স টাইটেলটি উনি জিতেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, এভরি ইয়ার অন দ্য ড্যাশ ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? তো প্রতি বছর কোন দিনে ভারতে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডেটি অবজার্ভ বা পালন করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 14 ডিসেম্বর। তো প্রতি বছর 14 ডিসেম্বর ভারতে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? এটা দেখে নিয়ে ব্যাপারে। এভরি ইয়ার অন 14th of December
National Energy Conservation Day is celebrated in India. This occasion has been celebrated since 1991 when is LED by Ministry of Power. তো প্রতি বছর 14ই ডিসেম্বর 1991 সাল থেকে প্রতি বছর ভারতে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডেটি অবজার্ভ করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? সরিয়া নহর ন্যাশনাল প্রজেক্ট হ্যাজ বিন ইনগ্রেটেড বাই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদি ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সরিয়া নহর ন্যাশনাল প্রজেক্ট উনি ইনগ্রেট করলেন কোন রাজ্যতে? সঠিক উত্তরে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে একটা নতুন ন্যাশনাল প্রজেক্ট, সেটার নাম হচ্ছে সরিয়া নহর ন্যাশনাল প্রজেক্ট। তো এই ন্যাশনাল প্রজেক্টটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এটি ইনগ্রেট করেছেন। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইনগ্রেটেড সরিয়া নহর ন্যাশনাল প্রজেক্ট ইন বলরামপুর, ইউপি। The 40-year-long pending project Saurya Nahar National Project is inaugurated by Prime Minister of India Narendra Modi in Balarampur, Uttar Pradesh. তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি 40 বছরের পেন্ডিং একটা প্রজেক্ট, সেটা হচ্ছে সরিয়া নহর ন্যাশনাল প্রজেক্ট, সেটি উনি ইনগ্রেট করলেন কোথায়? বলরামপুর, উত্তর প্রদেশে। ক্লিয়ার? উত্তরপ্রদেশের ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন আনন্দীবেন পটেল, ক্যাপিটাল হচ্ছে লখনউ এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। নেক্সট কোশ্চেন কি আছে? Which of the following has became the world first government to turn 100% paperless? তো ইনাদের মধ্যে কোন গভর্নমেন্ট প্রথমে দাঁড়ালো সারা বিশ্বের মধ্যে যারা 100% পেপারলেস প্রুভ করেছে নিজেদেরকে? সঠিক উত্তরে যাবে অপশন এ, দুবাই ইউনাইটেড আরব এমিরেটস। তো দুবাই ইউনাইটেড আরব এমিরেটস সারা বিশ্বকে প্রুভ করে দেখালো, তারা প্রথম দেশ হয়ে দাঁড়ালো যারা পুরোপুরি জিনিসটাকে 100% পেপারলেস করেছে। ক্লিয়ার? দেখুন একটু এর ব্যাপারে। দুবাই became the world first government to turn 100% paperless. The announcement was made by United Arab Emirates Crown Prince Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum। তো দুবাইয়ের গভর্নমেন্ট প্রথম গভর্নমেন্ট হয়ে দাঁড়ালো সারা বিশ্বের মধ্যে যারা নিজেদেরকে প্রুভ করলো যে তারা কমপ্লিটলি তারা পেপারলেস করলো, তারা কোনো ডকুমেন্টস কোনো কিছু পেপারের মাধ্যমে না রেখে পুরোপুরি কিন্তু 100% তারা পেপারলেস হয়ে দাঁড়ালো। এটা কিছুদিন আগেই ইউনাইটেড আরব এমিরেটসের ক্রাউন প্রিন্স উনি হচ্ছেন শেখ হামদম বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম উনি ঘোষণা করে জানিয়েছেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? হু হ্যাজ বিন নেমড পারসন অফ দ্য ইয়ার ফর 2021 বাই টাইম ম্যাগাজিন? তো টাইম ম্যাগাজিনের দ্বারা পারসন অফ দ্য ইয়ার 2021 কাকে চিহ্নিত করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, এলন মাস্ক। তো টেসলা এবং স্পেসএক্স কোম্পানির ফাউন্ডার এলন মাস্ক ঘোষণা করে জানানো হয়েছে টাইমস ম্যাগাজিন দ্বারা ওনাকে চিহ্নিত করা হয়েছে পারসন অফ দ্য ইয়ার 2021। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে দ্য প্রেস্টিজিয়াস টাইম ম্যাগাজিন হ্যাজ নেমড এলন মাস্ক দ্য সিইও অফ টেসলা অ্যাজ দ্য 2021 পারসন অফ দ্য ইয়ার। তো টাইম ম্যাগাজিন যেটা হচ্ছে প্রেস্টিজিয়াস একটা ম্যাগাজিন, তো তারা ঘোষণা করে জানিয়েছে যে এলন মাস্ককে তারা 2021 পারসন অফ দ্য ইয়ার হিসাবে চিহ্নিত করেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? হু ইজ দ্য অথর অফ দ্য নিউ বুক টাইটেল প্রাইড, প্রেজুডাইস অ্যান্ড পন্ডিট্রি? তো প্রাইড, প্রেজুডাইস অ্যান্ড পন্ডিট্রি এই বইটির লেখক কে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, শশী থারুর। তো শশী থারুর একটি নতুন বই লিখেছেন যেটির নাম হচ্ছে প্রাইড, প্রেজুডাইস অ্যান্ড পন্ডিট্রি। তো দেখে নিয়ে ব্যাপারে ফর্মার ইউনিয়ন মিনিস্টার অ্যান্ড লোকসভা মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর শশী থারুর 23rd book title Pride, Prejudice and Punditry was launched in Hyderabad, Telangana. তো প্রাক্তন ইউনিয়ন মিনিস্টার এবং লোকসভার মেম্বার উনি হচ্ছেন ডক্টর শশী থারুর। উনি ওনার 23 নম্বর বুক উনি লঞ্চ করলেন, সেটির নাম হচ্ছে প্রাইড, প্রেজুডিস অ্যান্ড পন্ডিটরি, যেটি লঞ্চ করা হয়েছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? ইন্টারন্যাশনাল টি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন ড্যাশ ইন ইন্ডিয়া। তো প্রতি বছর আন্তর্জাতিক চা দিবস কবে অবজার্ভ করা হয় ভারতের মধ্যে? কারেক্ট অ্যান্সার যাবে অপশন বি, 15 ডিসেম্বর। তো প্রতি বছর 15 ডিসেম্বর ভারতে আন্তর্জাতিক চা দিবসটি বা ইন্টারন্যাশনাল টি ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার?
আরও বিভিন্ন দেশ আছে, সেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। ইন্টারন্যাশনাল টি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন December 15th in the countries like Bangladesh, Sri Lanka, Nepal, Vietnam, Indonesia, Kenya, Malawi, Malaysia, Uganda, India and Tanzania। তো এই সমস্ত দেশে প্রতি বছর কিন্তু ডিসেম্বর 15 বা 15th অফ ডিসেম্বর ইন্টারন্যাশনাল টি ডে অবজার্ভ করা হয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটাই। ইউনেস্কো হ্যাজ অ্যাডেড Durga Puja in Kolkata to its 2021 list of intangible cultural heritage. Now, intangible cultural heritage from India has increased to dash. তো ইউনেস্কো কলকাতার যে দুর্গা পুজো আছে, তো সেই দুর্গা পুজোটাকে 2021-এর তারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের লিস্টে তারা উল্লেখ করেছে। তো এরপরে ভারতে টোটাল ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কত হয়ে দাঁড়ালো? সঠিক উত্তরে যাবে অপশন এ 14। তো কিছুদিন আগে ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোটাকে তারা অ্যাড করলো 2021 সালের লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মধ্যে। তো এটা নিয়ে সারা ভারতের মধ্যে টোটাল 14টি ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হয়ে দাঁড়িয়েছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে আপনি। With the inclusion of Durga Puja, the number of elements in the list of intangible cultural heritage from India has increased to 14. তো দুর্গাপূজা, কলকাতা দুর্গাপূজাটাকে ইনক্লুড করে গোটা ভারতে টোটাল ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজটা হয়ে দাঁড়ালো 14টি। ক্লিয়ার? ইউনেস্কোর ব্যাপার দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্স। হেড ডাইরেক্টর হচ্ছেন জেনারেল অড্রে অজালে। ফাউন্ডেড হয়েছিল 16 নভেম্বর 1945 সালে লন্ডন, ইউনাইটেড কিংডমে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অনার্ড উইথ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল 2021? তো ইনাদের মধ্যে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল 2021 কাকে দিয়ে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সুনীল গাভাস্কার। তো আমাদের লিটল মাস্টার সুনীল গাভাস্কারকে 2021 সালে স্পোর্টস জার্নালিস্ট ফ্রিডম ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? তো দেখে নিয়ে আপনি। The Sports Journalist Federation of India has decided to honor former Indian cricketer and commentator Sunil Manohar Gavaskar with its prestigious SJFI Medal 2021 at SJFI Annual General Meeting in Guwahati, Assam. তো স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে যে তারা প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে উনি কমেন্টেটর সুনীল মনোহর গাভাস্কারকে একটা প্রেস্টিজিয়াস, সেটা হচ্ছে SJFI মেডেল 2021 ওনাকে ভূষিত করবে। এই মেডেলটি ওনাকে দেওয়া হয়েছে SJFI অ্যানুয়াল মিটিং, যেটি গুয়াহাটি আসাম হয়েছিল, সেখানে ওনাকে এই মেডেলটি দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। হু হ্যাজ বিন নেমড টাইম ম্যাগাজিন 2021 অ্যাথলিট অফ দ্য ইয়ার? তো টাইম ম্যাগাজিন 2021-এ অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসাবে কাকে চিহ্নিত করেছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সাইমনি বাইলস। তো সাইমনি বাইলস ইনি একজন অ্যাথলিট। তো ওনাকে টাইমস ম্যাগাজিন 2021-এ ওনাকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। ওটা দেখে নিয়ে নেওয়ার ব্যাপারে। সাইমনি বাইলস ওয়াজ নেমড টাইম ম্যাগাজিন 2021 অ্যাথলিট অফ দ্য ইয়ার, দ্য ওয়ার্ল্ড মোস্ট ডেকোরেটেড জিমন্যাস্ট, আ 4-time অলিম্পিক মেডেলিস্ট। তো সাইমনি ব্লাইস ওনাকে টাইম ম্যাগাজিন 2021-এ অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসাবে ওনাকে চিহ্নিত করা হয়েছে। উনি হচ্ছেন সারা বিশ্বের সব থেকে ডেকোরেটেড একজন জিমন্যাস্ট এবং উনি 4-time অলিম্পিক মেডেলও জিতেছেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ডাইরেক্টর জেনারেল অফ সফটওয়্যার টেকনোলজি অফ ইন্ডিয়া? তো ইনাদের মধ্যে ডাইরেক্টর জেনারেল সফটওয়্যার টেকনোলজি অফ ইন্ডিয়া ডাইরেক্টর জেনারেল হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, অরবিন্দ কুমার। তো অরবিন্দ কুমারকে সফটওয়্যার টেকনোলজি অফ ইন্ডিয়া ডাইরেক্টর জেনারেল হিসাবে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে আপনি। অরবিন্দ কুমার হ্যাজ জয়েন্ড অ্যাজ ডাইরেক্টর জেনারেল অফ সফটওয়্যার টেকনোলজি অফ ইন্ডিয়া। তো অরবিন্দ কুমার ভারতের সফটওয়্যার টেকনোলজি অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল উনি পদে উনি অ্যাপয়েন্ট হয়েছেন। নেক্সট কোশ্চেন কি আছে। 7-time চ্যাম্পিয়ন ড্যাশ রিসিভ নাইটহুড অ্যাট উইনস্টর ক্যাসেল, লন্ডন। 7বার উনি চ্যাম্পিয়ন, ওনার নাম কি, যিনি কিছুদিন আগেই লন্ডনে
রিসিভ করলেন নাইটহুড। ঠিক আছে, উইন্ডসর ক্যাসেল লন্ডনে উনি রিসিভ করলেন নাইটহুড। ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, লুইস হ্যামিল্টন। ফর্মুলা ওয়ানে একজন বিশ্ববিখ্যাত ড্রাইভার ফর্মুলা ওয়ানের, ওনার নাম হচ্ছে লুইস হ্যামিল্টন। উনি 7 বার চ্যাম্পিয়ন। তো উনি কিছুদিন আগেই উইন্ডসর ক্যাসেল লন্ডনে উনি রিসিভ করলেন নাইটহুড। ক্লিয়ার? এটা দেখে নিন এর ব্যাপারে। লুইস হ্যামিল্টন হ্যাজ পিকড আপ আ নিউ টাইটেল only day after losing one on the track. The 7-time Formula One champion received a knighthood at Windsor Castle, London. তো লুইস হ্যামিল্টন একদিন মানে উনি কিন্তু আবুধাবিতে যে গ্র্যান্ড প্রিক্সটা হলো সেটা হেরেছিল, তার জাস্ট একদিন পরে উনি কিন্তু উইন্ডসর ক্যাসেল লন্ডনে উনি রিসিভ করলেন নাইটহুড। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা সম্মান। উনি কিন্তু 7 বার ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন হয়েছেন, আর উনাকে কিছুদিন আগেই উনাকে কিন্তু সম্মানিত করা হলো উইন্ডসর ক্যাসেল লন্ডনে নাইটহুড দিয়ে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আর কি আছে। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অনার্ড উইথ SJFI স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2021? তো SJFI 2021 সালের স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হিসাবে কাকে অবজার্ভ বা কাকে চিহ্নিত করেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, নীরজ চোপড়া। অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরজ চোপড়াকে SJFI স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2021 নাকে সম্মানিত করা হয়েছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। SJFI স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2021 হ্যাজ বিন অনার্ড টু নীরজ চোপড়া। তো 2021 সালের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরজ চোপড়াকে SJFI স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হিসাবে ওনাকে চিহ্নিত করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আর কি আছে। হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে 2021? তো 2021 সালে যে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে অবজার্ভ করা হয়েছিল 18 ডিসেম্বর, তো সেই ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডের থিম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, হার্নেসিং দ্য পোটেনশিয়াল অফ হিউম্যান মোবিলিটি। তো 2021 সালে 18 ডিসেম্বর কিন্তু অবজার্ভ করা হয়েছিল ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে। তো এই দিনের যে থিম সেটা হচ্ছে হার্নেসিং দ্য পোটেনশিয়াল অফ হিউম্যান মোবিলিটি। এটা দেখে নিয়ে ব্যাপারে। The theme of International Migrants Day 2021 is Harnessing the Potential of Human Mobility. আর এটা কিন্তু প্রতি বছর 18th ডিসেম্বর অবজার্ভ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আর কি আছে। এভরি ইয়ার ড্যাশ ইজ অবজার্ভড অ্যাজ মাইনরিটিজ রাইটস ডে টু আপহোল্ড দ্য রাইট টু ফ্রিডম অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস ফর এথনিক মাইনরিটিজ ইন ইন্ডিয়া। তো প্রতি বছর ভারতে মাইনরিটিজ রাইট ডেটি কবে অবজার্ভ করা হয়? আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মাইনরিটিজ কমিউনিটিগুলো আছে যে তারা যাতে ইকুয়াল ফ্রিডম পেতে পারে, ইকুয়াল অপরচুনিটি পেতে পারে, ঠিক আছে, ভারতের মধ্যে। তো সেটার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর ভারতে মাইনরিটিজ রাইট ডেটি অবজার্ভ করা হয়। তো সেটি ভারতে কবে অবজার্ভ করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, 18th অফ ডিসেম্বর। তো প্রতি বছর 18 ডিসেম্বর ভারতে মাইনরিটিজ রাইট ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। এভরি ইয়ার ডিসেম্বর 18 is observed as minorities right day to uphold the right to freedom and equal opportunities for the ethnic minorities in India and create awareness about the respect and dignity of minorities. তো প্রতি বছর ভারতে 18 ডিসেম্বর অবজার্ভ করা হয় মাইনরিটিজ রাইট ডেটি। এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত মাইনরিটিজ কমিউনিটি যে সমস্ত মানুষজনরা আছে তারা যাতে ইকুয়াল অপরচুনিটিস পায়, ঠিক আছে, তাদেরকে যাতে সবাই রেসপেক্ট করে, তাদের যে সমস্ত ডিগনিটি আছে সেই ডিগনিটি তাদের রেসপেক্ট করা হয়। তো এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য প্রতি বছর কিন্তু ভারতে 18 ডিসেম্বর অবজার্ভ করা হয় মাইনরিটিজ রাইট ডেটি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ গ্লোবালি অন ড্যাশ এভরি ইয়ার। তো প্রতি বছর ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডেটি কবে অবজার্ভ করা হয়? এর সঠিক উত্তরে যাবে সি, অপশন সি, 18 ডিসেম্বর। তো প্রতি বছর 18 ডিসেম্বর ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডেটি অবজার্ভ করা হয়। এর ব্যাপারে দেখে নিই আমরা। ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড গ্লোবালি অন 18th ডিসেম্বর এভরি ইয়ার। The Arabic language is one of the pillar of the cultural diversity of mankind. তো প্রতি বছর সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডেটি অবজার্ভ করা হয় 18th অফ ডিসেম্বর। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। উইথ স্টেট গভর্নমেন্ট হ্যাজ
launched Khel Nursery Scheme 2022-23 to promote sports. তো কোন রাজ্যের সরকার লঞ্চ করলো খেল নার্সারি স্কিম 2022-23 স্পোর্টসটাকে প্রমোট করার জন্যে? সঠিক উত্তর হবে অপশন এ হরিয়ানা। তো হরিয়ানার সমস্ত ক্যাবিনেট মিনিস্টার মিলে একটা নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, সেটা নাম হচ্ছে খেল নার্সারি স্কিম 2022-23 স্পোর্টস প্রমোট করার জন্য। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে হরিয়ানাস মিনিস্টার অফ স্টেটস ফর স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার সন্দীপ সিং লঞ্চড খেল নার্সারি স্কিম 2020-23 টু প্রমোট স্পোর্টস ইন দ্য স্টেটস। তো হরিয়ানার মিনিস্টার অফ স্টেটস ফর স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স উনি হচ্ছেন সন্দীপ সিং, উনি লঞ্চ করলেন একটা স্কিম, সেটার নাম হচ্ছে খেল নার্সারি স্কিম 2022-23 স্পোর্টসটাকে প্রমোট করার জন্য তাদের রাজ্যে। ক্লিয়ার? হরিয়ানার ব্যাপার দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন বন্দরে দত্তারায়, ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড় এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে মনোহর লাল খট্টর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন কি আছে, অন উইচ স্টেট গোয়া লিবারেশন ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার? তো প্রতি বছর কোন দিনে গোয়া লিবারেশন ডেটি অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি 19শে ডিসেম্বর। তো প্রতি বছর 19শে ডিসেম্বর গোয়া লিবারেশন ডেটি অবজার্ভ করা হয়। দেখে নিয়ে ব্যাপারে গোয়া লিবারেশন ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া অন 19th December. The year 2021 marks the 60th of Goa independence. তো গোয়া লিবারেশন ডে মানে হচ্ছে গোয়া ইন্ডিপেন্ডেন্স। তো গোয়া লিবারেশন ডেটি প্রতি বছর অবজার্ভ করা হয় 19th ডিসেম্বর, ঠিক আছে। আর 2021 সালে 19 ডিসেম্বর অবজার্ভ করা হলো 60th লিবারেশন বা 60th গোয়া ইন্ডিপেন্ডেন্স। ক্লিয়ার? তো গোয়ার ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে পাঞ্জি, চিফ মিনিস্টার হচ্ছেন প্রমোদ সাওয়ন্ত, কবে গঠন করা হয়েছিল 30 মে 1987 এবং গভর্নর হচ্ছেন PS শ্রীধরন পিল্লাই। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন কি আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে ইজ অবজার্ভড গ্লোবালি অন ড্যাশ ডে এভরি ইয়ার। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডেটি কবে অবজার্ভ করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন এ 20th ডিসেম্বর। তো প্রতি বছর 20th ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডেটি অবজার্ভ করা হয়। দেখে নিয়ে ব্যাপারে ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে ইজ অবজার্ভ গ্লোবালি অন 20th ডিসেম্বর এভরি ইয়ার to celebrate unity in diversity and raise awareness about the importance of solidarity. তো প্রতি বছর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডেটি অবজার্ভ করা হয় 20 ডিসেম্বর। আর এই দিনটি অবজার্ভ করা বা সেলিব্রেট করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটিকে স্প্রেড করা যেতে পারে এবং সলিডারিটির যে ইম্পর্টেন্স, তো সেই ইম্পর্টেন্সটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 20 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডেটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন কি আছে, ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল আরবিট্রেশন অ্যান্ড মেডিটেশন সেন্টার হ্যাজ বিন ইনঅগ্রেটেড ইন হুইচ স্টেট? তো ভারতের প্রথম একটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশন অ্যান্ড এবং মেডিটেশন সেন্টার, ঠিক আছে, কোন রাজ্যে এটি ইনঅগ্রেট করা বা লঞ্চ করা হলো? সঠিক উত্তরে যাবে অপশন সি হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদে ভারতের প্রথম একটা আন্তর্জাতিক আরবিট্রেশন এবং মেডিটেশন সেন্টার লঞ্চ করা হয়েছে। দেখেন একটু এর ব্যাপারে, ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল আরবিট্রেশন অ্যান্ড মেডিটেশন সেন্টার ইনঅগ্রেটেড ইন হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। তো ভারতের প্রথম একটা আন্তর্জাতিক আরবিট্রেশন এবং মেডিটেশন সেন্টারটি লঞ্চ করা হয়েছে তেলেঙ্গানা, হায়দ্রাবাদে। ক্লিয়ার? তো তেলেঙ্গানার ব্যাপারে দেখে নিই আমরা, কবে গঠন করা হয়েছিল তেলেঙ্গানা 2 জুন 2014। গভর্নর হচ্ছেন তামিলিসাই সৌন্দরঞ্জন এবং ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ আর চিফ মিনিস্টার নাম হচ্ছে কে চন্দ্রশেখর রাও। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে, which of the following company has been awarded with the prestigious Golden Peacock Environment Management Award 2021? তো গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2021 কোন সংস্থা বা কোন কোম্পানিকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি দিয়ে সম্মানিত করা হয়েছে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল। তো সেলকে 2021 সালের গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আন্ডার মিনিস্ট্রি অফ স্টিল হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড with the prestigious Golden Peacock Environment Management Award 2021 for successive 3 years. তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেটা মিনিস্ট্রি অফ স্টিল আন্ডারে পড়ে, তো
এই সংস্থাকে 2021 সালে গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? সেলের ব্যাপার দেখে নিই আমরা, কবে গঠন করা হয়েছিল। 19 জানুয়ারি 1954 সালে। হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন সোমা মন্ডল। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হু হ্যাজ বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ম্যান টু উইন সিলভার মেডেল অ্যাট BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো কোন ভারতীয় পুরুষ প্রথমবার BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল পেলেন? তো সঠিক উত্তর যাবে অপশন এ, শ্রীকান্ত কিদাম্বি। তো শ্রীকান্ত কিদাম্বি প্রথম পুরুষে দাঁড়ালেন যিনি BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল পেয়েছেন। তো একটু দেখে নিই এনার ব্যাপারে। শাটলার Kidambi Srikanth became the first Indian man to win a silver medal at BWF World Championship. In the final, he was defeated by Singapore Loh Ken Yan by 21-15, 22-20. তো শাটলার কিদাম্বি শ্রীকান্ত উনি প্রথম ভারতীয় পুরুষে দাঁড়ালেন যিনি BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে উনি সিলভার মেডেল পেয়েছেন। উনি ফাইনালে উনি হেরে গেলেন কার কাছে? সিঙ্গাপুরের লো কেন ইয়ানের কাছ থেকে হেরে 21-15, 22-20 হেরে উনি কিন্তু সিলভার মেডেল জিতলেন BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, RL Jalapa passed away recently. He was an dash. তো RL Jalapa উনি কিছুদিন আগেই স্বর্গ লাভ করলেন। তো উনি কোন প্রফেশন থেকে বিলং করতেন? সঠিক উত্তরে যাবে অপশন বি, উনি একজন পলিটিশিয়ান ছিলেন। তো RL Jalapa একজন পলিটিশিয়ান ছিলেন। তো 17 ডিসেম্বর 2021 সালে উনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ক্লিয়ার? তো দেখে নিন ব্যাপারে। Jalapa, a veteran leader of the Indian National Congress and former Union Minister of Textile, has passed away in Kolar, Karnataka. তো Jalapa একজন ভেটারেন লিডার ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এবং উনি প্রাক্তন টেক্সটাইল মিনিস্টার ছিলেন, ইউনিয়ন মিনিস্টার অফ টেক্সটাইল ছিলেন। উনি কোল্লার কর্ণাটকাতে 17 ডিসেম্বর 2021 উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, which of the following state government has recently announced that the creation of 3 new districts, namely Simeonu, Newland and Chomo Kedima? তো কোন রাজ্যের সরকার কিছুদিন আগেই ঘোষণা করে জানালেন তারা তাদের রাজ্যেতে 3টে নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েট করলেন, যেগুলোর নাম হচ্ছে সিমিউ, নিউল্যান্ড অ্যান্ড চৌমো কেদিমা। তো এটি কোন রাজ্যে 3টে ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়েছে? সঠিক উত্তর যাবে অপশন বি, নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে কিছুদিন আগেই 3টে নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হলো। সেই 3টে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে সিমেয়ু, নিউল্যান্ড এবং চুমো কেদিমা। তো দেখে নিয়ে ব্যাপারে, the Nagaland government has announced the creation of 3 new districts, namely Simeu, Newland and Chomo Kedima. তো নাগাল্যান্ডের গভর্নমেন্ট ঘোষণা করে জানালে তারা 3টে নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েট করলেন নাগাল্যান্ডে। 3টে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে সিমিউ, নিউল্যান্ড অ্যান্ড চৌমো কেদিমা। ক্লিয়ার? নাগাল্যান্ডের ব্যাপারে দেখে নিই আমরা, কবে নাগাল্যান্ড রাজ্যটি গঠন হয়েছিল। 30 নভেম্বর 1963 সালে। ক্যাপিটাল হচ্ছে কোহিমা। চিফ মিনিস্টার নাম হচ্ছে নেফিউরিও এবং বর্তমান গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, রিসেন্টলি এমা রাদুকানু is selected as BBC's Sports Personality of the Year for 2021. She is associated with which of the following sports? তো কিছুদিন আগে এমা রাদুকানুকে BCC স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2021 এর জন্য সিলেক্ট করা হয়েছে। তো উনি কোন খেলার সাথে উনি যুক্ত? সঠিক উত্তরে যাবে অপশন ডি, টেনিস। তো এমা রাদুকানু উনি একজন টেনিস তারকা। তো উনি 2021 সালের BCC স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার হিসাবে ওনাকে সিলেক্ট করা হয়েছে। দেখে নেওয়ার ব্যাপারে, টেনিস স্টার এমা রাদুকানু is BCC স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার for 2021. She beat Tom Dallier and Adam Peaty swimmer into second and third place. তো টেনিস স্টার এমা রাদুকানু BCC স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার হিসাবে চিহ্নিত হয়েছে 2021 সালের জন্য। উনি হারিয়েছেন টম ডেলি যিনি একজন ড্রাইভার এবং অ্যাডাম পেটি একজন সুইমার সেকেন্ড এবং থার্ড প্লেসে। উনি কিন্তু ফার্স্ট প্লেস অর্জন করেছেন BCC স্পোর্টস পার্সোনালিটি ইয়ার 2021 এর জন্য। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, which state's chief minister has declared Lord Krishna Balaram Jagannath Rath Yatra
অ্যাজ অ্যান অ্যানুয়াল স্টেট ফেস্টিভ্যাল। তো কিছুদিন আগে কোন রাজ্যের সরকার ডিক্লেয়ার করলেন লর্ড কৃষ্ণা বলরাম জগন্নাথ রথ যাত্রা তাদের রাজ্যের অ্যানুয়াল স্টেট ফেস্টিভ্যাল হিসেবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পাঞ্জাব। তো পাঞ্জাবের রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করে জানালেন যে তারা লর্ড কৃষ্ণা বলরাম জগন্নাথ রথ যাত্রা তারা ঘোষণা করে জানিয়েছে তাদের রাজ্যের একটা অ্যানুয়াল স্টেট ফেস্টিভ্যাল হিসাবে। একটু দেখে নিয়ে এর ব্যাপারে। দ্য চিফ মিনিস্টার অফ পাঞ্জাব চরণজিৎ সিং চানি ডিক্লেয়ার লর্ড কৃষ্ণা বলরাম জগন্নাথ রথ যাত্রা অ্যাজ অ্যান অ্যানুয়াল স্টেট ফেস্টিভ্যাল। তো পাঞ্জাবের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন চরণজিৎ সিং চানি, উনি ডিক্লেয়ার করে জানিয়েছেন যে তাদের রাজ্যের একটা স্টেট ফেস্টিভ্যাল হচ্ছে লর্ড কৃষ্ণা বলরাম জগন্নাথ রথ যাত্রা। ক্লিয়ার? একটু পাঞ্জাব ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, গভর্নর হচ্ছেন বনওয়ারিলাল পুরোহিত এবং চিফ মিনিস্টার নাম হচ্ছেন চরণজিৎ সিং চানি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন কি আছে? গ্যাব্রিয়েল বোরিক হ্যাজ বিকেম দ্য ইয়াংগেস্ট এভার প্রেসিডেন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি? তো গ্যাব্রিয়েল বোরিক কোন দেশের সব থেকে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট হলেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, চিলি। তো চিলির সব থেকে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট হলেন বা ইলেক্ট হলেন গ্যাব্রিয়েল বোরিক। ক্লিয়ার? একটু দেখে নিয়ে নেওয়ার ব্যাপারে। গ্যাব্রিয়েল বোরিক 35-year-old won Chile presidential election to become the youngest ever president elect of Chile. তো গ্যাব্রিয়েল বোরিক 35 years old উনি চিলি প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতে সব থেকে কম বয়সে চিলির প্রেসিডেন্ট হয়ে উনি দাঁড়ালেন। ক্লিয়ার? চিলির ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে স্যান্টিয়াগো, প্রেসিডেন্ট হচ্ছেন গ্যাব্রিয়েল বোরিক, কারেন্সি হচ্ছেন চিলিয়ান পেসো, কন্টিনেন্ট হচ্ছে সাউথ আমেরিকা এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। নেক্সট কোয়েশ্চন কি আছে? ইন্ডিয়া অবজার্ভ দ্য ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে এভরি ইয়ার অন ড্যাশ সিন্স 2012। তো কোন দিন ভারতে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটি অবজার্ভ করা হয় আর কার উদ্দেশ্যে এই দিনটি সেলিব্রেট করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, 22 ডিসেম্বর। তো ভারতে প্রতি বছর 2012 সাল থেকে 22 ডিসেম্বর অবজার্ভ করা হয় ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটি। আর এটি কার উদ্দেশ্যে সেলিব্রেট করা হয়? উনি হচ্ছেন একজন গ্রেট ম্যাথামেটিশিয়ান শ্রীনিবাসন রামানুজন। তো ওনার বার্থ অ্যানিভার্সারির উপলক্ষে প্রতি বছর 2012 সাল থেকে ভারতে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে। ইন্ডিয়া অবজার্ভ দ্য ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে এভরি ইয়ার অন 22 December since 2012. The day is celebrated to commemorate the birth anniversary of mathematician Srinivasan Ramanujan. তো ভারতে প্রতি বছর 2012 সাল থেকে 22 ডিসেম্বর অবজার্ভ করা হচ্ছে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। আর এই দিনটি অবজার্ভ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতে একজন গ্রেট ম্যাথামেটিশিয়ান ছিলেন শ্রীনিবাসন রামানুজন। তো ওনার জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু ভারতে প্রতি বছর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটি অবজার্ভ করা হয় 2012 সাল থেকে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন কি আছে? Which state will launch the free smartphone योजना to dole out 1 lakh স্মার্টফোন? তো রিসেন্টলি কোন রাজ্য একটা যোজনা লঞ্চ করলো, সেটা হচ্ছে ফ্রি স্মার্টফোন যোজনা। আর এই যোজনার আন্ডারে 1 লাখ স্মার্টফোন ডিস্ট্রিবিউট করা হবে। তো এটি কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে একটা নতুন যোজনা লঞ্চ করা হয়েছে, সেটির নাম হচ্ছে ফ্রি স্মার্টফোন যোজনা। আর এই যোজনার আন্ডারে প্রায় 1 লাখ থেকেও বেশি স্মার্টফোন কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য যোগী আদিত্যনাথ গভর্নমেন্ট ইন উত্তর প্রদেশ ইজ সেট টু লঞ্চ দ্য অ্যাম্বিশিয়াস ফ্রি স্মার্টফোন যোজনা অন 25 December, which is the birth anniversary of senior BJP leader and former Prime Minister অটল বিহারী বাজপেয়ী। তো যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের চিফ মিনিস্টার, উনি নতুন একটা যোজনা লঞ্চ করলেন, সেটির নাম হচ্ছে ফ্রি স্মার্টফোন যোজনা 25 ডিসেম্বর। এই দিনটি বাছাই এই কারণে করা হলো কারণ বিজেপির একজন সিনিয়র লিডার এবং প্রাক্তন আমাদের দেশের প্রাইম মিনিস্টার শ্রী অটল বিহারী বাজপেয়ীর বার্থ অ্যানিভার্সারির উপলক্ষে এই যোজনাটি লঞ্চ করা হয়েছে উত্তরপ্রদেশে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন কি আছে? সিনিয়র ইন্ডিয়ান ডিপ্লোম্যাট প্রদীপ কুমার রাওয়াত হ্যাজ অ্যাপয়েন্টেড ইন্ডিয়াস নেক্সট অ্যাম্বাসেডর টু ড্যাশ। তো সিনিয়র একজন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট প্রদীপ কুমার রাওয়াতকে কোন দেশের নেক্সট অ্যাম্বাসেডর হিসাবে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, চায়নার।
তো ভারতের একজন সিনিয়র ইন্ডিয়ান ডিপ্লোম্যাট উনি হচ্ছেন প্রদীপ কুমার রাওয়াত। তো ওনাকে চায়নার নেক্সট অ্যাম্বাসেডারের পদ ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? দেখেন একটু এর ব্যাপারে। সিনিয়র ইন্ডিয়ান ডিপ্লোম্যাট প্রদীপ কুমার রাওয়াত, হু ইজ ওয়েল ভার্সড ইন নেগোশিয়েটিং উইথ চাইনিজ ডিপ্লোম্যাট, হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াজ নেক্সট অ্যাম্বাসেডর টু চায়না। তো ভারতের সিনিয়র ইন্ডিয়ান ডিপ্লোম্যাট প্রদীপ কুমার রাওয়াত, যিনি চাইনিজদের সাথে, চাইনিজ ডিপ্লোম্যাটদের সাথে খুব ভালোভাবে উনি নেগোশিয়েটিং করতে পারেন, তো সে কারণে ওনাকে কিন্তু চায়নার নেক্সট অ্যাম্বাসেডার, ভারতের নেক্সট অ্যাম্বাসেডারও চায়না হিসাবে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। চায়নার ব্যাপারে দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছেন জি জিনপিং, ক্যাপিটাল হচ্ছে বেজিং, কারেন্সি হচ্ছে রেনমিনবি। নেক্সট কোশ্চেন আর কি আছে, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ মেম্বার অফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিটস কমিশন টিল 2025। তো এনাদের মধ্যে কাকে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিটস কমিশনের মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে 2025 সাল অবধি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, পিভি সিন্ধু। তো আমাদের দেশের ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধুকে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিটস কমিশন এর মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে 2025 সাল অবধি। একটু দেখে নিন এর ব্যাপারে। ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পিভি সিন্ধু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ মেম্বার অফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিটস কমিশন after along with 5 other people। তো প্রাক্তন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পিভি সিন্ধু অ্যাপয়েন্ট করা হয়েছে ওনাকে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিটস কমিশনের মেম্বার হিসাবে, এবং ওনার সাথে আরও 5 জনকে অ্যাপয়েন্ট করা হয়েছে টিল 2025। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন কি আছে, চিফ মিনিস্টার অফ ওড়িশা নবীন পটনায়ক হ্যাজ ইনগ্রেটেড স্টেটস লংগেস্ট ব্রিজ টি সেতু বিল্ট ওভার উইচ অফ দ্য ফলোয়িং রিভার। তো উড়িষ্যার চিফ মিনিস্টার নবীন পটনায়ক ইনগ্রেট করলেন রাজ্যের সবথেকে লম্বা একটি ব্রিজ টি সেতু। তো এই যে টি সেতু ব্রিজটি কোন নদীর উপরে এটি তৈরি করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, মহানদী। তো মহানদীর উপর একটা নতুন ব্রিজ করা হয়েছে, সেটির নাম হচ্ছে টি সেতু, আর এটি সবথেকে লম্বা ব্রিজ উড়িষ্যা রাজ্যের মধ্যে। তো এটি কিছুদিন আগেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এটি লঞ্চ করলেন। ক্লিয়ার? এটি দেখে নেওয়ার ব্যাপারে, নবীন পটনায়ক চিফ মিনিস্টার অফ উড়িষ্যা ইনগ্রেট স্টেটস লংগেস্ট ব্রিজ টি সেতু বিল্ড ওভার দ্য মহানদী রিভার ইন কটক ডিস্ট্রিক্ট উড়িষ্যা। তো নবীন পটনায়ক উড়িষ্যার চিফ মিনিস্টার, উনি ইনগ্রেট করলেন উড়িষ্যার রাজ্যের সবথেকে একটা লম্বা ব্রিজ, সেটার নাম হচ্ছে টি সেতু, যেটি মহানদীর উপরে এটি তৈরি করা হয়েছে। কোথায়? কটক ডিস্ট্রিক্ট উড়িষ্যাতে। বুঝতে পেরেছো? উড়িষ্যার ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন গণেশী লাল, ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, চিফ মিনিস্টার নাম হচ্ছে নবীন পটনায়ক। নেক্সট কোয়েশ্চন কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ওন ওমেন্স সিঙ্গল টাইটেল অ্যাট বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021। তো ইনাদের মধ্যে 2021 সালের বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ওমেন্স সিঙ্গল টাইটেল কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, আখানে ইয়ামাগুচি। তো আখানে ইয়ামাগুচি, যিনি বিলং করেন জাপান থেকে, উনি 2021 সালের বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে উনি উমেন্স সিঙ্গল টাইটেলটা উনি জিতেছেন। ক্লিয়ার? এটা দেখে নিই এর ব্যাপারে। আখানে ইয়ামাগুচি অফ জাপান ওন উমেন্স সিঙ্গল টাইটেল অফ বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021। তো জাপানের আখানে ইয়ামাগুচি, উনি কিন্তু 2021 সালের যে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে উনি কিন্তু উমেন্স সিঙ্গল টাইটেলটি উনি জিতেছেন। নেক্সট কোয়েশ্চন কি আছে, অন উইচ ডেট ইন্ডিয়া ন্যাশনাল ফার্মার্স ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো ভারতে ইন্ডিয়া ন্যাশনাল ফার্মার্স ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, 23শে ডিসেম্বর। তো প্রতি বছর 23শে ডিসেম্বর ভারতে কিষান দিবস অথবা ইন্ডিয়ান ন্যাশনাল ফার্মার্স ডেটি অবজার্ভ করা হয়। এবার দেখে নিই এর ব্যাপারে। কিষান দিবস or National Farmers Day is celebrated across the nation on 23rd December to commemorate the birth anniversary of 5th Prime Minister of India, চৌধুরী চরণ সিং। তো প্রতি বছর ভারতে কিষান দিবস অথবা ন্যাশনাল ফার্মার্স ডেটি অবজার্ভ করা হয় 23শে ডিসেম্বর। এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের 5ম প্রাইম মিনিস্টার চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু এই দিনটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন আর কি আছে, ড্যাশ হ্যাজ রিটেন হিজ ফার্স্ট বুক টাইটেল
ব্যাচেলর ড্যাড। তো এনাদের মধ্যে একজন তার জীবনে প্রথম একটি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে ব্যাচেলর ড্যাড। তো উনি কে, ওনার নাম কি? সঠিক উত্তরে হবে অপশন সি, তুষার কাপুর। তো তুষার কাপুর নিজের জীবনে প্রথম একটি বই লিখলেন, সেই বইটির নাম হচ্ছে ব্যাচেলর ড্যাড। এটা দেখে নিই এর ব্যাপারে। তুষার কাপুর হ্যাজ রিটেন হিজ ফার্স্ট বুক টাইটেল ব্যাচেলর ড্যাড। তুষার কাপুর নিজের জীবনে প্রথম একটি বই লিখলেন, সেই বইটির নাম হচ্ছে ব্যাচেলর ড্যাড। দ্য অ্যাক্টর বিকেম আ সিঙ্গল ফাদার টু সন লক্ষ্য কাপুর via surrogacy in 2016। তুষার কাপুর 2016 সালে সিঙ্গেল ফাদার হয়েছেন সারোগেসির থ্রুতে, আর ওনার ছেলের নাম হচ্ছেন লক্ষ্য কাপুর। ক্লিয়ার? হি হ্যাজ শেয়ার্ড হিজ জার্নি অফ বিং আ সিঙ্গেল ফাদার ইন দ্য নিউ বুক। উনি সিঙ্গেল ফাদার হবার জার্নিটা উনি কিন্তু লিখেছেন এই নতুন বইয়ে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ডোপ ভায়োলেটার্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? তো ডোপ ভায়োলেটর কান্ট্রি হিসাবে ভারতের র্যাঙ্ক কততম? সঠিক উত্তরে যাবে অপশন সি, তৃতীয়। তো ভারতের র্যাঙ্ক ডোপ ভায়োলেটর কান্ট্রির তালিকায় সেটা হচ্ছে থার্ড পজিশনে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে আপনি, ইন্ডিয়া ইজ অ্যামং দ্য ওয়ার্ল্ড টপ 3 ডোপ ভায়োলেটার্স কান্ট্রি ইনভলভড। ইন্ডিয়ান অ্যাথলিটস ওয়্যার ইনভলভড 152 times in dope related activities in the year 2019। তো ভারত কিন্তু টপ 3 কান্ট্রিজের মধ্যে পড়ে ডোপ ভায়োলেটর কান্ট্রি হিসাবে। ভারতে যে সমস্ত অ্যাথলিটসরা আছে 2019 সালে প্রায় 152টি অ্যাথলিটস কিন্তু ডোপ রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয় সেখানে ধরা পড়েছে। তো ভারত কিন্তু তৃতীয় স্থানে আছে ডোপ ভায়োলেটর কান্ট্রি হিসাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি আছে, which university has won the Digital Innovation of the Year Award in the prestigious Times Higher Education Asia Award 2021? তো কোন ইউনিভার্সিটি টাইমস হায়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ড 2021-এ ডিজিটাল ইনোভেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছে? সঠিক উত্তরে হবে অপশন ডি, ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটি। তো ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটি 2021 সালের প্রেস্টিজিয়াস টাইমস হায়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ডে ডিজিটাল ইনোভেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি তারা পেয়েছে। একটু দেখে নিয়ে আপনি, OP Jindal Global University won the Digital Innovation of the Year Award in the prestigious Times Higher Education Asia Award 2021 for creating a free cloud-based application to help schools and universities managing data। তো OP Jindal Global University জিতেছে 2021 সালের একটা প্রেস্টিজিয়াস টাইমস হায়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ডে ডিজিটাল ইনোভেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, কারণ তারা একটা নতুন ফ্রি ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন লঞ্চ করে যেটার মাধ্যমে বিভিন্ন স্কুল এবং ইউনিভার্সিটি ইজিলি ডাটা ম্যানেজ করতে পারবে। তো সে কারণেই তারা কিন্তু এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি তারা জিতেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য প্রেস্টিজিয়াস US জুনিয়র স্কোয়াশ ওপেন? তো এনাদের মধ্যে প্রথমবার কোন ভারতীয় যিনি জিতলেন US জুনিয়র স্কোয়াশ ওপেন টুর্নামেন্টটি? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, অনাহত সিং। তো অনাহত সিং হয়েছেন প্রথম ভারতীয় যিনি US জুনিয়র স্কোয়াশ ওপেনে টাইটেলটি জিতেছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, 13-year-old Delhi girl অনাহত সিং became the first Indian to win the prestigious US junior squash open at Arlen Spectra Center in Philadelphia। তো 13 বছরের একটি বালিকা যিনি বিলং করেন দিল্লি থেকে, সে 2021 সালে US জুনিয়র স্কোয়াশ ওপেন যে টুর্নামেন্টটা হয়েছিল, কোথায় হয়েছিল? আর্লেন স্পেক্ট্রা সেন্টার ফিলাডেলফিয়াতে। তো সেখানে কিন্তু উনি প্রেস্টিজিয়াস US জুনিয়র স্কোয়াশ ওপেন টাইটেল টুর্নামেন্টটি উনি জিতেছেন। ক্লিয়ার? ওনার বয়স জাস্ট 13 ইয়ার্স। বুঝা গেছে? চলো তো আজকে শেষ প্রশ্ন যেন কি আছে, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন ড্যাশ। তো প্রতি বছর ন্যাশনাল কনজিউমার রাইটস ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 24 ডিসেম্বর। তো প্রতি বছর 24 ডিসেম্বর ভারতে ন্যাশনাল কনজিউমার রাইটস ডেটি অবজার্ভ করা হয়। দেখে নিয়ে আপনি, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন December 24th. On this day in 1986, the Consumer Protection Act 1986 received presidential assent and thus came into force। তো প্রতি বছর ভারতে 24th ডিসেম্বর অবজার্ভ করা হয় ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, কারণ এই দিনে 1986 সালে যে
কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 ছিল, সেটা রিসিভ করেছিল প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট, আর এই দিনে কিন্তু সেটা ফোর্সেও এসেছিল। তো সে কারণে 1986 সাল থেকে প্রতি বছর 24 ডিসেম্বর ভারতে অবজার্ভ করা হয় ন্যাশনাল কনজিউমার রাইটস ডেটি। ক্লিয়ার? বুঝতে পারলে? তো এগুলো ছিল 2021 ডিসেম্বর মাসের টপ 100 এমসিকিউ, যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেনটাও নেগলেক্ট করবে না, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর রিকোয়েস্ট করব, তোমরা ভালো করে ভিডিওটা দেখেছো এবং যে জিনিসগুলো তোমাদেরকে নোট ডাউন করতে বলি সেগুলো নোট ডাউনও করেছো, এবং যদি পারো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। পরবর্তীকালে তোমরা যখন খাতাটা খুলে পড়বে তোমাদের জিনিসটা বুঝতেও সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। তো এই রিকোয়েস্ট তোমাদের কাছে রইল। আর যে এক্সামের জন্য প্রিপারেশন করছো না কেন, বেস্ট অফ লাক। তোমরা ভালো করে সেই এক্সামটা ক্লিয়ার করো এবং তোমরা যত তাড়াতাড়ি পারো নিজের জীবনে সফল হও। বুঝা গেছে? তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে হাজির হব। থ্যাংক ইউ।